দর্শক, বাংলাদেশের আজকের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ শো পিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন, গণতন্ত্র এবং আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলতে চাই। চারজন বিশিষ্ট আলোচক আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। ইতিমধ্যে প্রথমে পরিচয় করে দিচ্ছি। বাম দিকে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক। আলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আসার জন্য। স্যার, এরপরে আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং রাষ্ট্রদূত। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনায়, ধন্যবাদ। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। এবং সবশেষে রাজিকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রথমে আপনি আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে দর্শক দুজন আমাদের সহকর্মী রিপোর্টার, তারাও যোগ দেবেন, সাংবাদিক। কাফি কামাল আছেন, সিনিয়র রিপোর্টার দৈনিক মানব জমিন, আমাদের পাশে স্টুডিওতে আছেন। শাহনাজ রুমা আপা আছেন, স্টাফ রিপোর্টার ডিবিসি নিউজের। আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনাদের দুজনকেই। তো আমরা আজকে যেই প্রথমে শিরোনামটি বলেছি, নির্বাচন ও রাজনীতি, এই শিরোনামে শুরু করতে চাই। বিশেষ করে আজকের গণমাধ্যমগুলোতে আমরা খুলনার নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, আলাপ আলোচনা দেখেছি সরকারি দল আওয়ামী লীগের। আমি আলিম ভাইকে দিয়ে যদি শুরু করি, বিশেষ করে আমরা কালকে ইডব্লিউজির পক্ষ থেকে উপস্থাপনা দেখলাম ঠিক নির্বাচনের পরই, কিন্তু তারপরই এটিকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। মোটামুটি সবসময় হয় এরকম, বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন থাকে। যেমন আমি দুটো মন্তব্য একটু পড়তে চাই। আওয়ামী লীগ কখনোই নির্বাচনে হস্তক্ষেপ করেনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন যে মাগুরা মার্কা নির্বাচনকারীদের মুখে বাংলাদেশে গণতন্ত্রের কথা মানায় না। আর একই প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খুলনা সিটির নির্বাচনই প্রমাণ হয়েছে যে এই সরকার এবং কমিশনের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনাকে দিয়ে শুরু করব। আমি আপনার লাস্ট কথা দিয়ে শুরু করি। যে কমিশন এখন দায়িত্বে আছে, ইলেকশন কমিশন, এই খুলনা নির্বাচনের আগে কিন্তু তারা রংপুরে নির্বাচন করেছে এবং সেই নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছিলাম। এবং তার ক্ষেত্রে আমাদের যে ফাইন্ডিংসটা ছিল যে এটা আমরা যেটা বলেছিলাম স্টেটমেন্টে, যেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা স্থানীয় সরকার নির্বাচন। কারণ আমরা একটা কেন্দ্রে কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম সহিংসতা, কোনো রকম নির্বাচনী নিয়ম খুঁজে পাইনি। শুধুমাত্র একটা ছোট্ট ঘটনা আমরা পেয়েছিলাম, ওই কোনো একটা কেন্দ্রে একজন ভোটার ব্যালট পেপার নিয়ে তাতে সে সিল মেরে পকেটে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সংশ্লিষ্ট যে অফিসাররা আছেন তারা কিন্তু এটা ধরে ফেলেছিলেন। আর খুলনার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা এই 289টা কেন্দ্রের মধ্যে 145টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। এবং আমাদের যে পর্যবেক্ষণ, এটা একটু কম্প্রিহেন্সিভ, একটা নিবিড় পর্যবেক্ষণ। আপনার যদিও বাংলাদেশের স্টেশনারি পর্যবেক্ষণ আইনত নিষিদ্ধ অ্যাজ পার গাইডলাইন, পর্যবেক্ষণ গাইডলাইন, কিন্তু আমাদের অবজারভাররা সকাল থেকে সামহাও সে ওই একটা কেন্দ্রের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে, এইভাবে সে পর্যবেক্ষণটা করে। সো ইটস ভেরি কম্প্রিহেন্সিভ পর্যবেক্ষণ। এবং এখান থেকে এটি কি অ্যালাউ করে কমিশনের কর্মকর্তা যারা আছেন? ওই তাদের রুলটাকে আমরা ভায়োলেট করি না। মানে আমাদের গাইডলাইনে যেটা বলা আছে যে একজন অবজারভার একটা বুথের মধ্যে গিয়ে স্বল্প সময়ের জন্য থাকতে পারবে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলা আছে। কিন্তু আমাদের পর্যবেক্ষণ যারা করে তারা ওইভাবে কাজটা করে, সে যায় বের হয়ে আসে, কাজে মানে কন্টিনিউয়াসলি সে ভেতরে থাকে না। কাজে রুলটা ভায়োলেট না করে আমরা এই কাজটা করে থাকি। যেহেতু আমরা সারাদিন থাকি একটা কেন্দ্রে, একজন অবজারভার সে কিন্তু সব দেখতে পাচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড আর আউটসাইড দ্য পোলিং স্টেশন, সব আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা পেলাম, আমরা কিন্তু ভায়োলেশন যে পাইনি তা না। আমরা মোট 32টি কেন্দ্রে, এই যে 145টি যে কেন্দ্র আমরা পর্যবেক্ষণ করছি তার মধ্যে 32টি কেন্দ্রে আমরা কোনো না কোনো রকমের এই ভায়োলেশন মানে অনিয়ম পেয়েছি। আপনি যেমন ধরুন যে কেন্দ্রের ভিতরে সহিংসতা, এরকম ঘটনা আমরা 4টি পেয়েছি। কেন্দ্রের বাইরে সহিংসতা, ছোটো ছোটো ঘটনা এগুলো, মানে সিভিয়ার কোনো ঘটনা পাইনি 12টা। অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা, এটা আমরা পেয়েছি 28টা। কিন্তু আমরা যে 28টা পেয়েছি এইগুলার আমরা যদি কেন্দ্র হিসাব করি তাহলে দেখেছি কোথাও 10টা হয়তো মোটামুটি ব্যালট পেপার নিয়ে সিল মেরেছে, কোথাও 20টা। যদি যোগ করি, বিএনপির প্রার্থী যে বলছেন যে 110টি আসনের ফলাফল বাতিল করতে হবে 110টি কেন্দ্রের, তো সেটি তো বিরাট বড় একটা। এখন উনি কেন বলেছেন, ওর কাছে কি পরিসংখ্যান আছে আমরা জানি না। এবং আমরা যে কেন্দ্রগুলো বাছাই করেছি এটা স্ট্যাটিস্টিক্যালি একটা স্যাম্পলিং করে, অর্থাৎ ইলেকশন কমিশনের 289টা কেন্দ্র আছে, আমরা ওইটা এক্সেলে দিয়ে দিয়েছি। এক্সেল দিয়ে আমরা বলেছি আমরা এখান থেকে 145টা বাছাই করবো। কম্পিউটারে আমরা অটোমেটিক্যালি এটা বাছাই করেছি। আমরা পারপাসিভলি বাম দিকে, ডান দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে জানি আপনারা। সো উই অ্যাকচুয়ালি ফলোড দ্য র্যান্ডম স্যাম্পলিং মেথড। কাজে এটা নিয়ে কারো প্রশ্ন করার সুযোগ নাই। তা আমরা যেটা হিসাব করে দেখেছি
যে আপনার এই যে 28টা কেন্দ্রে যে সিল মারা হয়েছে, এখানে অ্যাভারেজ সংখ্যা মানে কোথাও 10টা, কোথাও 20টা, 30টা, বড় জোর 100টা কোথাও আছে। তা আমরা যদি 100টা ধরি, এখানে ভোট দাঁড়ায়, অবৈধ ভোট দাঁড়ায় 2800। এখন এই যে দুই প্রার্থী, আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী, তাদের মধ্যে যে ভোটের ব্যবধান মোর দেন কত 65,000। হ্যাঁ, কাজেই এই জন্য আমরা যেটা বলেছি 68,000-এর মতো। 68,000 মোর দেন 65 বললাম আর কি। আমরা যেটা বলেছি আমাদের স্টেটমেন্টে, যে যদিও এটা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, বাট নির্বাচনী ফলাফলকে পরিবর্তন করার মতো কোনো ঘটনা আমরা খুঁজে পাইনি। আমাদের স্টেটমেন্টের মূল বক্তব্য এখানেই। আচ্ছা, দেখো আমি আরেকটা স্ট্যাটিস্টিক্স যেটা অন্য মাধ্যমে দেখলাম যে 62% বোধহয় ভোট কাস্ট হয়েছে, যেটা হ্যাঁ 70 আপও আমরা ছিল যেটা গত বলছি election-এ। আমাদের এটা হতে পারে, ধরেন যে কোনো কেন্দ্রে কিন্তু ভোটার টার্নআউট অনেক হাই, আবার কোথাও একটু অনেক কম, কিন্তু আমরা যেটা পর্যবেক্ষণ গড়ে করেছি 65 এক্স্যাক্টলি আমাদেরটা হয়েছে 64.8% এভারেজ। আচ্ছা, আমরা যেসব কেন্দ্র পর্যবেক্ষণ, আমরা 3বার টার্নআউটটা নেই। আমরা নেই হচ্ছে সকাল 10টায় আমাদের টার্নআউট ছিল 19.3%। দুপুরে 1টায় আমরা নিয়েছিলাম, এটা 47%। বিকেল 3টায় এটা ছিল 58.7%। আর 4টার সময় সেটা 64 মানে 64.8%। এটা ছিল আমাদের টার্নআউট। আচ্ছা, আমরা তো সময় আছে, শুনবো আরো। আমি একটু, যেহেতু ডান বামের কোনো ব্যাপার নেই, বাট আর যে কেউ বলতে পারেন। রতন ভাই কি বলতে চাইছেন এই মুহূর্তে? আমরা নির্বাচনের একটা নতুন দৃষ্টান্ত দেখলাম খুলনায়। আমাদের বাংলাদেশ সবসময় নতুন নতুন উদ্ভাবন করে, যদিও সেই উদ্ভাবন কতটা আমরা ভালো উদ্ভাবন করি, তার চেয়েও কত খারাপ উদ্ভাবন করতে পারি তার অনেক দৃষ্টান্ত আছে। আমরা ওই কথায় কথা যখন বলি যে 73-এর নির্বাচনের কথা, জিয়াউর রহমানের সময় নির্বাচনের কথা, এরশাদের সময় নির্বাচনের কথা, তা আমরা তো সব ভুলে যেতে চেয়েছিলাম। আমরা মাগুরার নির্বাচনের কথাও ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখি প্রতিটি নির্বাচন ইউনিক, আগের তুলনায় নতুন দৃষ্টান্ত তৈরি করে। যেমন ধরুন, একটা জায়গায় একটা প্যানিকি কন্ডিশন তৈরি করা হলো, আতঙ্কের, কাউকে মারাও হলো না, ধমকও দেওয়া হলো না, কিন্তু কন্ডিশনটা এমন তৈরি করা হলো যে মানুষ ভয় পেয়ে গেল। তখন যদি বলি কই, কেউ তো আহত হয়নি, কাউকে মারাও তো হয়নি, কাউকে মারাও হয়নি। ফলে আমাদের দেখতে হবে নির্বাচন পূর্বকালীন অবস্থা কী ছিল, নির্বাচন চলাকালীন অবস্থা কী ছিল, এবং নির্বাচনের পরে কী ছিল। নির্বাচনের পূর্বে ভায়োলেশনের যে কত ঘটনা ঘটেছে প্রচার প্রপাগান্ডার সময়, সেটার বহু অভিযোগ সেখানে ছিল। আচ্ছা, নির্বাচন চলাকালীন সময় সকাল 11টার পর থেকে পরিস্থিতিটা কীরকম হয়েছিল, কেন 11টা সাড়ে 11টার পর থেকে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা কমে যেতে থাকলো মানুষের মধ্যে, এমন একটা শব্দ আওয়াজ ছড়িয়ে পড়লো চারদিকে যে ভোট দিতে গিয়ে লাভ নেই। তাহলে এটাও কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি হলো। আর নির্বাচনের পরে দেখুন যে বিরোধী পক্ষের যারা, তাদের মধ্যে কয়েকজন আবার ক্ষমতাসীনদের দলেও জয়েন করে ফেললেন। তো কি এমন পরিস্থিতি হলো যে তিনজন কাউন্সিলর জয়েন করে ফেললেন। আচ্ছা, তাহলে নির্বাচনের পরে কি এমন পরিস্থিতি হয়ে গেল যে জিতেও তিনি, জয় করেও তার এত ভয়। তাহলে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা দৃশ্যমান, কমিশনাররা তো দলীয় প্রতীকে মনোনয়ন না, কিন্তু এইবার খুলনা ইলেকশনের ক্ষেত্রে ভোটের প্রচারণাটা এরকম ছিল, কাউন্সিলররাও আবার মেয়রের এবং একটা প্যানেলের মতো, এই কাউন্সিলর এই মেয়রের কথা বলছেন, ওই কাউন্সিলর ওই মেয়রের ক্যাম্পেইনে অংশ নিয়েছেন নাকি, তখন মানুষ বুঝতে পেরেছে ওনারা কোন দলের। হ্যাঁ, ফলে সব মিলিয়ে কিন্তু আমাদের সামনে দৃষ্টান্তটা খুব ভালো হয়নি। কখনো কখনো হয় কি, স্বল্প সময়ের জন্য কেন্দ্র দখল, কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া। কীরকম, জাস্ট 2 মিনিটের জন্য কেন্দ্রে ঢুকে 10-20টা সিলটিল মেরে দিয়ে চলে গেলাম, এবং একটু ভঙ্গিটা এরকম করলাম যে এরপরে ওখানে ভোটার আসতেই ভয় পেয়ে গেল। রাস্তায় মোড়ে মোড়ে জানার জন্য আপনাদের কি দলীয় সমর্থক বা আপনাদের কর্মীরাও সেখানে, আপনি জি যেমন ধরুন আমরা যদি বলি সিপিবি বাসদের মেয়র ক্যান্ডিডেট ছিলেন, আমরা কত ভোট পেতে পারতাম বলুন, কত? আমরা তো এই দ্বিদলীয় পাল্টাপাল্টির মধ্যে ওদের মতো করে নির্বাচন করতে পারি নাই। আমরা জনগণের কাছে আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি, কত ভোট হতে পারত? 5,000, 7,000, 10,000। আমাদের সর্বোচ্চ ভোট পাওয়ার খুলনায় রেকর্ড আছে 28,000 পর্যন্ত। কত পেয়েছেন এবার পেয়েছে 500 জন। 500। আচ্ছা, 506 ভোট বলেন না, 534 কিংবা এরকম একটা হবে। আমাদের নারী কাউন্সিলর একজন পেয়েছেন 3,200 কত ভোট। আচ্ছা, এই ভোটগুলো কি প্রভাব ফেলতে পারতো নির্বাচনের ক্ষেত্রে? একটা দুটো ক্যান্ডিডেট জিতলে কি প্রভাব পড়তো, অথবা সবাই হেরে যাওয়ায় কি প্রভাব পড়লো? আমরা বললাম নির্বাচনে আসলে জিতলো কে? এমন একটা প্রক্রিয়া জিতলো, এই প্রক্রিয়াটা যদি চলমান থাকে বাংলাদেশে কিন্তু সুষ্ঠু নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে। যেমন এর আগেও আমরা দেখেছি
যে আমরা কিন্তু রংপুর নির্বাচনের সময় বলেছিলাম দৃশ্যমান কি শান্তিপূর্ণ পরিস্থিতি। আমরা শুধু একটা হিসাব দিই, আমি এখানে এক প্রোগ্রামে একবার একটা হিসাব দিয়ে বলেছিলাম যে বলুন তো নির্বাচন কমিশন যত টাকার সিলিং করে দিয়েছিল কি পরিমাণ খরচ হয়েছে ওখানে। 500 জন ভোটের মানে ওটা বলে ভোট ব্যাপারী রংপুরের ভাষায়, তারা প্রত্যেকে দৈনিক যদি 500 টাকা করে ইয়ের ভিত্তিতেই কাজ করে দিন মজুরির মতো করে, তাহলে কি পরিমাণ টাকা খরচ হয়। 133টা সেন্টার ছিল, প্রতিটা সেন্টারের জন্য দিনে 2000 টাকা করে খরচ হলে কত টাকা খরচ হয়েছিল, তাহলে 21 দিনে কত টাকা খরচ হলো। এটা কি খরচের সীমা লঙ্ঘন হলো কি হলো না। আর এবার খুলনা নির্বাচনে আর একটা জিনিস দেখলাম আমরা, যে যেখানে নির্বাচন কমিশনের অধীনে সবার থাকার কথা, সেখানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবার নামে একজন জয়েন্ট সেক্রেটারি সেখানে ডিপ্লয়েড ছিলেন। তাহলে যখন নির্বাচন কমিশনের অধীনে সমস্ত প্রশাসন থাকবে বলে আমরা আশা করছিলাম, সেখানে তার উপরে এই সহযোগিতা নাকি নির্দেশ দেয়া, কোনটা অনুরোধ এবং কোনটা আদেশ, সিপিবির ভোটারদেরকে কি বাধা দেওয়া হয়েছে? সিপিবির যে প্রতিক্রিয়াটা জানিয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ। আজকে সিপিবির প্রধান নির্বাচন আজকে যে আজকে ওই যে প্রতিক্রিয়াটা জানিয়েছেন সুতপা বেদজ্ঞ, আচ্ছা, তিনি ছিলেন সিপিবির বাসদের নির্বাচন কমিশনের প্রধান। তিনি বলেছিলেন যে কতগুলো ঘটনা ঘটলো, একে তো ভোট কেন্দ্রে যেতে ভয় ভীতির ব্যাপারটা আছে, দ্বিতীয়ত আগে ছড়িয়ে দেওয়া হলো যে সিপিবি বাসদ তো নৌকায় ভোট দিয়েছে। আচ্ছা, তাহলে এটাও একটা, তখন তাদের আবার পাল্টা বলতে হবে না আমরা আলাদা ক্যান্ডিডেট আছে। ফলে নির্বাচনের মধ্যে এই ধরনের ঘটনাগুলো হয় যে এরকম হতে পারে, কিন্তু মানে ব্যাপারটা এরকম যে সিপিবি সমর্থকরা নৌকাতেই ভোট দিতে হবে বা দেবে, তাদের যাওয়ার প্রয়োজন নেই এইরকম। আচ্ছা, ফলে আমরা যেটা বললাম যে এবার নির্বাচনের যে একটা মনস্তাত্ত্বিক, যাওয়ার প্রয়োজন নাই, তারা সিপিবিতে ভোট দিচ্ছে এখন। হ্যাঁ, মনস্তাত্ত্বিক এবং এমন পরিস্থিতি হয়েছে যে কেউ ভোট দিতে গিয়ে যদি ভোট দিতে না পেরে থাকে, কেউ এসে বলে নাই যে আমি ভোট দেই নাই, কারণ ভোট দেই নাই বললে তাহলে একটা কথা, ভোট দিয়েছি এবং বুঝে নাও কাকে দিয়েছি। এই যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা কিন্তু বাইরে থেকে আপনি কিচ্ছু টের পাবেন না। আমি একটু প্রত্যেকের কাছে শুনি, যেমন যেটা আলিম ভাই বললেন যে একটা স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে দিলেন, আপনার তাহলে মনে হচ্ছে যে এর বাইরেও এর ইমপ্যাক্ট আরো বেশি, হ্যাঁ, গভীরে অনেক। স্ট্যাটিস্টিক্সে একটা জিনিস ফুটে ওঠে, আবার স্ট্যাটিস্টিক্সে কিন্তু মনোভাবটা ফুটে ওঠে। উনি যেটা বলছেন বিহাইন্ড দ্য সিন অনেক ঘটনা আপনাদের পলিটিক্যালি দেখার সুযোগ হয়েছে। স্যার, আপনার কাছে এই প্রসঙ্গে একটু আসি, অনেকগুলি প্রসঙ্গে উঠে আসলো ওনাদের আলোচনায়, আপনার নিজস্ব অ্যানালিসিস আছে সাম্প্রতিক নির্বাচন নিয়ে, প্লাস আরেকটা ঘটনা যেটা বললেন যে একজন যুগ্ম সচিব সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আপনার এটিও জানা আছে। ধন্যবাদ। অনেক কিছুই আলোচিত হচ্ছে, কিন্তু একটি বিষয় বোধহয় আজকে স্মরণ করা উচিত। আজ রাত পোহালে পরেই পয়লা রমজান। আসলে পয়লা রমজান শুরু হয়ে গেছে মাগরিবের নামাজের পরেই। তো আমি এই অনুষ্ঠানে এসে আমি বাংলা ভিশন, তার সকল কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলী যারা আছেন তাদেরকে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানাই। অগণিত দর্শকদেরকে রমজানের শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি যে এলাকার মানুষ, আমার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, সেই এলাকার সকলকে আমি রমজানের প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। এইটুকু বলে আমি আসি এবার নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন সম্বন্ধে আমার মনে হয় রতন যে বিশ্লেষণটা দিয়েছেন বা যে সুন্দরভাবে যে উপস্থাপনটা করেছেন, এটাই সব কথাই এর মধ্যে বলা হয়ে গেছে। অবশ্য আলিম সাহেব, যিনি ইলেকশন ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান, পরিচালক নাকি, আচ্ছা পরিচালক, আপনার বক্তব্য আমি ইয়েতেও দেখেছিলাম এবং শুনেছিলাম টেলিভিশনে। তো আমার মনে হয় আপনাদের ওই যে কয়টি কেন্দ্রে, 145টি কেন্দ্রে যারা গিয়েছিলেন এবং ভেতরে গেছেন, বের হয়ে আসছেন, ভেতরে গেছেন ইত্যাদি ইত্যাদি, এদের বয়ানি অনুসারে আপনারা 32টা কেন্দ্রের মধ্যে আপনারা বললেন আপনি দেখেছেন ত্রুটিপূর্ণ বা আপত্তিকর, হ্যাঁ, অনিয়ম দেখেছেন। কিন্তু এর বাইরে যেটা দৃশ্যমান ছিল না, একদম সবাই দেখবে বা পর্যবেক্ষকরা দেখতে পাবে এটা না, সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আরো পিছনে চলে যেতে হয়। অর্থাৎ নির্বাচন তো ভোট হলো তো মাত্র মঙ্গলবার দিন, কেমন, কিন্তু তার আগে থেকে বেশ কিছুদিন আগে থেকে যে
ব্যাপকভাবে ধরপাকড় শুরু হয়েছিল বিরোধী দলের নেতাকর্মীদের। এটাতে বিরোধী দল তো মাঠে থাকারই কথা না, এবং সাধারণ মানুষের মধ্যে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো এটা ফলে ওখানে নির্বাচনের পরিবেশটা ঠিক অনুকূল ছিল বলে আমার মনে হয় না, যে একটা নিরপেক্ষ নির্বাচন হতে গেলে পরে বা প্রার্থীরা এবং একটা দল যে অংশগ্রহণ করবে, তো সেটার জন্য দায়ী কারা? আমি তো বলবো প্রথমেই এটার জন্য আমি নির্বাচন কমিশনকেই দায়ী করব। কারণ এতদিন পর্যন্ত যেখানে ধরপাকড় ইত্যাদির সম্বন্ধে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, এমনকি টকশোতেও বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে এটা বন্ধ করা উচিত, এটা না হলে পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছেন। আচ্ছা, নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের কথাও বলবো। প্রশাসনের হঠাৎ করে এমনকি পুলিশ কর্তৃপক্ষের মধ্যে থেকে এরকম বক্তব্য এসেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছেন যে না ধরপাকড় তো হচ্ছে তাদের যারা বিভিন্ন অপরাধে যাদের পুলিশ যারা খুঁজতেছিল যাদেরকে, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে। তো স্বভাবতই একটা প্রশ্ন আসে, খুলনায় অপরাধীর সংখ্যা বেড়ে গেল, কিংবা ধরার জন্য আপনারা সময় পেলেন না, তাহলে আর কিছুদিন আগেই ধরে ফেললে পারতেন, অথবা একটু 2টা দিন অপেক্ষা করেন, নির্বাচন শেষ হয়ে যাক, মানে চোখে চোখে রাখেন, নজরদারিতে রাখেন, তা না ওই সময়ই ধরতে হবে, তাতে এটা তখনই একটু প্রশ্নবিদ্ধ হলো। তো এই ধরনের কর্মকাণ্ডের জন্যে নির্বাচনটা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে হয় নাই। ভয় ভীতি, ইন্টিমিডেশন যেটাকে বলা হয়, ভয় প্রদর্শন ইত্যাদি ছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার এই যে 32টা কেন্দ্রের কথা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলেছেন, এই 32টার এগুলোই হবে কেন? এটাই বা হবে 32টাই তো সংখ্যাটা একদম কম না এটা হবে এতগুলোর কেন? মধ্যে, সেটি এটা হবে কেন? আর আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে দিন দিন তো আমরা ভালোর দিকে যাব। ওই মাগুরার দৃষ্টান্ত তো আমরা অনুসরণ করতে চাই না। আপনার হয়েছিল কবে, কারা কি লুটপাট করেছিল, কোথায় ব্যাংক লুট হয়েছিল, সেটা বললে পরে তো আস্তে 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 পিছন দিকেই খালি যেতে থাকবো। এখন কি হচ্ছে সেটা দেখতে হবে, এখন আমাদের ইলেকশনটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। ওই পুরানা কাসুন্দি ঘেটে লাভ নাই। আমাদের লক্ষ্য হচ্ছে কি, আমরা উত্তর আমরা না হলে পরে কি হয়, যা হওয়ার তাই হয়েছে। এখানে খালেক সাহেব জিতেছেন, ঠিক আছে, এখানে মঞ্জু সাহেব হেরে গেছেন, ঠিক আছে, একজন জিতেছেন একজন হেরে গেছেন মেয়র প্রার্থী, আরও অন্যান্য প্রার্থী যারা ছিলেন, রতন সাহেবদের দল থেকে ছিল, অন্যান্য দলের ছিল, সামান্য কটা ভোট পেয়েছে হয়তো, কিন্তু হেরেছেন তারা। কিন্তু দুইটা যে বড় ইনস্টিটিউশন হেরে গেছে, এটা কিন্তু আমরা উল্লেখ করছি না। একটা হচ্ছে গণতন্ত্র হেরে গেছে, আর একটা হচ্ছে নির্বাচন হেরে গেছে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে সামনে যে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হচ্ছে, আমরা কিসের ভরসা করব, কিসের উপর ভরসা করব? এই আতঙ্ক সৃষ্টি করে অবিশ্বাস জন্ম দিয়েছে, বা এক ধরনের অনিশ্চয়তা। শ্যামলদা, আপনার কাছে একটু পরে আসলাম গণমাধ্যমের অ্যানালিসিসগুলো শোনার জন্য। আপনার এগুলো সব জানা, তারপরেও আপনার আজকের এই ব্যাখ্যাগুলো একটু যদি বলেন। প্রথমত একটু আমরা যে আমাদের 3জন সম্মানিত অতিথির কাছ থেকে যে বিশ্লেষণ শুনলাম, তাতে নানা দিকগুলো উঠে এসছে। কিন্তু আমি সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় মহাজুল করিম সাহেব যেটি বললেন যে গণতন্ত্র হেরে গেছে এই কারণে, এটির সঙ্গে আমি আসলে একটু একমত না। কারণ আমাদের গণতন্ত্রের অনেক সংকট আছে, সমস্যা আছে, এগুলো তো আমাদের উতরাতে হবে। বাংলাদেশের নির্বাচনে নিয়ে প্রশ্ন করা বা নির্বাচন নিয়ে নানা রকমের বিশ্লেষণ, মন্তব্য, এটা নতুন কিছু না। বাংলাদেশের যে পর্যন্ত যা নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচন নিয়েই যে পক্ষ হেরে যায় সে প্রশ্ন তুলেছে। আমরা যদি 91 সাল থেকেই ধরি, একেবারে সর্বশেষ নির্বাচনগুলোতেও একই রকম। আমরা অনেকেই মনে করি যে, যেমন একটু আগে রতন ভাই বলছিলেন প্রতিটা নির্বাচন একদম খারাপ হয়েছে একটিতে, এটা কিন্তু আমি একমত না। কারণ আমরা তো সবাই বলে যে রংপুরের নির্বাচন ভালো হয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচন ভালো হয়েছে, আপনার কুমিল্লা নির্বাচন ভালো হয়েছে। হ্যাঁ, আবার হয়তো এই নির্বাচনে বেশ কিছু, যেটা ওনারাই বললেন, সবচেয়ে ভালো বলতে পারবেন ওনারা, যেহেতু ওনারা সরাসরি অবজার্ভ করেছেন। একটি জিনিস কি, আমাদের এখানে যে সংকটটি দাঁড়াচ্ছে, আমি মনে করি যে এক একটা জায়গার এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। রংপুরের নির্বাচনটি কেন সুষ্ঠু হয়েছে?
কারণ রংপুরে প্রতিদ্বন্দ্বিতাটা সেই অর্থে ছিল না, ওটা জানেই যে এটা জাতীয় পার্টির একটা স্ট্রং হোল্ড। এবং কনস্টিটিউয়েন্সি, ওখানে জাতীয় পার্টি জিতবে। এরশাদ সাহেবের বাড়ি, সেই জাতীয় পার্টি আপনি ইয়েতে কত ভোট পেয়েছে একটু হিসাব করে দেখুন। খুলনার স্ট্যাটিস্টিক্স আমরা দেখি নাই কোথাও হ্যাঁ, আসলে। আছে। 1000 সামথিং। যে জাতীয় পার্টি সবচেয়ে পটেনশিয়াল ক্যান্ডিডেট ইন রংপুর, সেই জাতীয় পার্টি আপনার খুলনাতে ভোট পেয়েছে মাত্র 1000। আচ্ছা, ফলে এই যে ভিন্নতাগুলো আমাদেরকে দেখতে হবে। আবার ওনারা ভোট পেয়েছেন 506টা, কিন্তু ওনাদের ইন্টিমিডেশন হয়েছে বা ভোট দিবে আওয়ামী লীগকে দিবে ইত্যাদি ইত্যাদি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তারা দিয়ে আবার- 14,000 ভোট তাহলে আবার পেয়েছে, বিশাল একটা ফিগার। 14,000 ভোট পেয়েছে ওখানে। তার মানে তাদের ভোট দিতে কিন্তু কোনো সমস্যা হয়নি। আবার এমনকি এই যে নজরুল ইসলাম মঞ্জু, এত ইয়ের পরও কিন্তু তিনি 1,09,000 হিউজ ভোট। ওনাদের হিসাবে যদি বিভিন্ন কারচুপিগুলো হয় তাতে 2800 ভোটের মতো ইয়ে হয়েছে। আর সবচেয়ে বড় কথা আমি যেটি মনে করি যে এই যে উনি বললেন নির্বাচনের পরপরই 2-3জন কমিশনার জয়েন করেছে আওয়ামী লীগে, এখানে কমিশনারের একটা আলাদা ব্যাপার আছে। ব্যাপারটা কি, এই যে 2013 সালে 5টি সিটি কর্পোরেশনেই বিএনপি জয়লাভ করেছে, এবং 5টি সিটি কর্পোরেশনে মেয়ররা কোনো কাজ করতে পারেন নাই। অধিকাংশ জায়গায়, যদি গাজীপুরের কথাই ধরেন, মেয়র মান্নান সাহেব 5 বছরের মধ্যে প্রায় 3 বছর 9 মাসের মতো জেলে ছিলেন। ফলে তার যে দলীয় অনুসারী কমিশনাররা কেউ কিছু করতে পারে নাই। এই যে কেন নির্বাচনের পরে আওয়ামী লীগের কমিশনাররা হাউস বদল, সাইড বদল করে চলে গেলেন। বিকজ অফ, কারণ তারা তাদের এলাকায় কিছু কাজ চায়, করতে চায়, নাহলে তার নিজের পকেটেও কিছু আসবে না কোনো কাজ না পেলে, কিছু বাজেট পাইতে হবে। দিস ইজ দ্য রিজন আমাদের এখানে যা হয় আর কি, বাস্তবতা। তবে হ্যাঁ, এই যে অভিযোগগুলো উঠেছে, আমি মনে করি এখানে নির্বাচন কমিশনের আরও একটা জোরালো ভূমিকার দরকার ছিল। প্রথমত, বাংলাদেশে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন, 2001 সালের নির্বাচন তো আমরা দেখেছি, আমার চাইতে আলিম ভাই ভালো বলতে পারবেন। এলাকায় একজন নেতাকে ধরে পুকুরে চুবিয়ে নিয়েছে সেনাবাহিনী, পুরো এলাকা ছাড়া হয়ে গেছে। দিস হ্যাপেন্স ইন বাংলাদেশ, দিস নাথিং নিউ। এই মডেলটা, যে মডেলটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা নতুন কিছু না। কিন্তু এই মডেলটাও খুব বেশি ইফেক্টিভ হয় না যখন শক্তিশালী জনভিত্তি থাকে। আমরা দেখেছি এর পাল্টা দাঁড়িয়ে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী সারা রাত ধরে পাহারা দিয়ে, ভোট কেন্দ্র পাহারা দিয়ে কিন্তু উনি রেজাল্ট বের করে নিয়ে আসছেন। আমি খুব সারপ্রাইজিংলি লক্ষ্য করছি এই যে ইয়েতে, খুলনাতে আমি প্রার্থীদের খুব জোরালো কোনো ইয়ে দেখছি না, এক। দ্বিতীয়ত, ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোট দিতে যাওয়ার, এটি দেখি নাই। এটি হচ্ছে একটা খুব, মানে আমি সারাদিন ভর টেলিভিশনে দেখছি, ইয়ে শুনছি, এটা তার রিফ্লেকশন তো আছে। আরো ইন্টারেস্টিং, আপনি ভোট গণনা যখন শুরু হলো বিকেল 4টার পরে, কোন প্রার্থী ভোট গণনা কেন্দ্র গেল না। কিন্তু এই ভীতিটা কি ভীতি না, আমি মনে করেছি তাদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা, অনীহা, এবং মনে হয় মাইন্ডসেট আগে ঠিক হয়ে গেছিল যে একজন মনে হয় জিতবে, আরেকজন মনে হয় হারবে, মোটামুটি তারা একটা মেনে নিয়েছে। আর এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, আমি মনে করি এটা ইতিবাচক দিক, সেটি হচ্ছে বিএনপি কিন্তু অল থ্রো নির্বাচনটাতে ছিল। তার আগে কিন্তু তারা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা সিটি কর্পোরেশনে এবং চট্টগ্রামে অন্যান্য জায়গায়, যে সকাল 11টার সময় বলতেছে আমরা এখন নির্বাচন আর নাই। কিন্তু এই জায়গায় কিন্তু সেটি, এবং বিএনপি মেয়র প্রার্থী বারবারই বলেছেন যে আমি শেষ পর্যন্ত থাকবো, এবং তারা থেকেছে। এবং প্রায় 1,09,000 বিয়েতে কিন্তু ভোট বেশি না। খুলনা কিন্তু একটা স্মল সিটি কর্পোরেশন, মাত্র 5 লাখও ভোটার না, 4 লাখ কত হাজার ভোটার। ঢাকা শহরের একটা ছোট নির্বাচন, ইয়ে তো কনস্টিটিউয়েন্সিদের চাইতে বেশি ভোটার আছে সেটি। ফলে স্মল সিটি কর্পোরেশন, মাত্র 2টা ইয়ে সেন্টার, 2টো নির্বাচনী কেন্দ্র, একটা খালিশপুর আর একটা খুলনা 2, এবং এখানে ভোটারও বেশি নেই। ফলে সেই অর্থে দলে দলে ভোটার গিয়ে ভোট দিবে তা কিন্তু হয়নি এখানে। এবং যে জায়গাতে যে ত্রুটিগুলো ছিল, একটি হচ্ছে অনেকগুলো অনিয়মের চেহারা গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো ওনারাও বলছেন 32টি কেন্দ্রে বিভিন্ন অনিয়ম তারা দেখেছেন। এখন নির্বাচনের আগে বরং আমার ধারণা যে নির্বাচন কমিশনের আরেকটু অ্যাসার্ট করা উচিত ছিল যেগুলো নিয়ে অভিযোগগুলো, তাহলে হয়তো আমরা পরবর্তী সংকটগুলো অনেকটা কমে আসতো। যে এই যে পরের দিকেরগুলো, সেগুলো দুর্ভাগ্যজনকভাবে আমরা নির্বাচন কমিশনকে সেই অর্থে অ্যাক্টিভ দেখিনি। একটা প্রসঙ্গ আমি জানি না, স্যার হয়তো পরে বলবেন, যেটি রতন ভাই রেজ করেছিলেন যে যুগ্ম সচিব একজনকে পরবর্তীকালে দায়িত্ব দিয়ে এটি কিভাবে এটিকে ইন্টারপ্রেট করা যায় স্যার? এই যে দেখুন, একজন যুগ্ম সচিবকে ঢাকা থেকে পাঠানো, আচ্ছা,
এটা কোন আইনে পাঠানো হলো? নির্বাচনের আইনের মধ্যে আছে রিটার্নিং এর অফিসারের উপরে আবার কাউকে ওখানে বসিয়ে দেওয়ার, ওইটার তো কোনো এখতিয়ার- কোনো রকমের এখতিয়ার নেই, কোনো রকম আচ্ছা, প্রভিশন নেই। ওখানে গিয়ে রিটার্নিং অফিসারের কাজের মধ্যে উনি কি খবরদারি করবেন? আর উনি যেহেতু যুগ্ম সচিব, জি, আর ওখানকার DC র রিটার্নিং উপরে, অফিসার যে জি। রিটার্নিং অফিসার জি। সে তো বোধহয় ডেপুটি ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি না, তারও নিচে। না, তাহলে রিটার্নিং অফিসার কিন্তু উনিও নির্বাচন কমিশনের কর্মকর্তা, উনি কিন্তু না, না, এখন আর কিন্তু নির্বাচন DC কিন্তু না উনি। মানে নির্বাচন ডিসি কমিশনের র্যাঙ্কের চেয়ে নিচে কর্মকর্তা আর কিন্তু ধাপে কি একজন তো হচ্ছেন গিয়ে যুগ্ম সচিব, সরকারের যুগ্ম সচিব, সেটি। ঠিক আছে। আর নির্বাচন ওই রিটার্নিং সরকারের যুগ্ম সচিব না, তিনি নির্বাচন কমিশনের সচিব, ইলেকশন ইলেকশন কমিশনের জয়েন্ট সেক্রেটারি চলতি দায়িত্ব। চলতি দায়িত্ব। ইলেকশন কমিশনের যুগ্ম দুজনই সচিব, ইলেকশন কমিশনের কর্মকর্তা, কিন্তু উনি যুগ্ম সচিব পর্যায়ের নয়। না ওনার নিচে রিটার্নিং অফিসার যিনি, তিনি যুগ্ম সচিব। তার মানে ওনার নিচেই। হচ্ছে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আচ্ছা, এক্স্যাক্টলি। এবার যে পজিশনটা আঞ্চলিক মানে ঢাকা নির্বাচন থেকে যিনি কর্মকর্তা, গেছেন উনি সিনিয়র, কিন্তু ইনি সিনিয়র। এটি মূল কথা। কথা হচ্ছে যে এই সিনিয়রকে দেওয়ার প্রভিশনটা কোথায় আছে নির্বাচন? আচ্ছা, আমরা আরো একটু ডিটেইল শুনবো আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা করে যেটা করা হয়েছে, ওই রিটার্নিং অফিসার যে ভদ্রলোক, সে তার বস একজন এসে যাওয়ার পরে তো তার হাত পা গুটিয়ে বসে থাকবে, সে যে কোনো ব্যাপারে উনার কাছে, বসের কাছ থেকে ইনস্ট্রাকশন। আমরা একটু আরেকটি স্টুডিও থেকে ঘুরে আসতে চাই। আমাদের দুজন সাংবাদিক বন্ধু সেখানে আছেন, অনুসন্ধানী কিছু আইডিয়া আপনাদের আছে নিশ্চয়ই। শাহনাজ রুমা আপা আছেন, শুনতে পাচ্ছেন? ডিবিসি নিউজের। জি, আপনি জি, বলুন। শুনছি আমি। আপনি বলুন। জি, জি, আমার রাজিকুজ্জামান রতন, তার একটি বক্তব্যের সাথে আসলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তিনি বলেছিলেন যে নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক চাপ নিয়ে, এবারে খুলনা নির্বাচন ধরে বলছি, খুলনা নির্বাচনে আমরা দেখেছি বেলা 11টার সময় নির্বাচন কেন্দ্রের যে থাকে ভোট কেন্দ্রের বাইরে যে প্যান্ডেল টানানো থাকে, যেখান থেকে যারা প্রার্থী আছে সেই দলের তাদের যে লিফলেটগুলো দেওয়া হয়, সেই কেন্দ্রগুলোতে হঠাৎ করে ভাঙচুর শুরু হলো। এবং একই সাথে কিছু কর্মী, আমরা বলতে চাচ্ছি না কোন দলের, কিছু কর্মীকে আমরা দেখলাম যে এই বিএনপি সমর্থিত যারা প্রার্থী আছে তাদের প্যান্ডেল ভাঙছে, আবার কিছু দূর গিয়ে অন্য প্যান্ডেল ভাঙছে, সব বিএনপি সমর্থিত প্রার্থীদের। তো সেই জায়গাটা আমি দেখলাম যে ভোটারদের, যেটি রতন সাহেব বলছেন যে ভোটারদের একটা মনস্তাত্ত্বিক চাপ পড়ে। আমি কয়েকজন বিএনপি কর্মীর সাথেও সেখানে কথা বলেছি যারা ভাঙা প্যান্ডেলের নিচে বসেছিলেন। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের ভাঙা, এটি আসলে আপনাদের কাছে কি মনে হয়? তো তারা যেটি বলছিলেন যে এটি আসলে একটা মনস্তাত্ত্বিক চাপ, যাতে আমরা অন্তত ভেতরে না যেতে পারি, প্রচারণা না চালাতে পারি, প্যান্ডেল নিয়ে না বসতে পারি। একই সঙ্গে যারা আওয়ামী লীগের আছে তাদের কাছেও আমি একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে এই যে ভাঙচুর, কারণ যে পার্টি জিতবে জনগণ তো তাকে ভোট দিবেই, প্রশাসন আছে, তারপর আপনারা কেন ভাঙচুর করছেন? তো তাদের জবাবটা আবার যেটি ছিল যে আসলে এই যে যেটি বলছিলেন মনস্তাত্ত্বিক চাপ, যে এই ধরনের চাপ যদি তৈরি না করা যায় তাহলে না জনগণ সেটাকে ভয় পায়, না অর্থাৎ নির্বাচনকে একটা প্রভাবিত করার তাড়না থেকেই আসলে এই ধরনের কাজটি করা হয়। এবং দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই সেটি একটি প্রশ্ন যেটি আপনারা মাত্র রেজ করলেন, যে এই যে একজন যুগ্ম সচিবকে দেওয়া হলো, একজন রিটার্নিং কর্মকর্তা সেখানে আছেন, তারপর একজন যুগ্ম সচিব, সেটি আসলে কোনো বিধিসম্মত পদ্ধতি কিনা, এবং সেটি আসলে নির্বাচনকে, এবং এটি যদি জাতীয় নির্বাচনে হয়ে পড়ে যে নির্বাচন কমিশনকে আসলে দেখভালের জন্য একজন যুগ্ম সচিব না হোক, একজন উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে দেওয়া হলো, তখন আসলে এই নির্বাচনটা আসলে কতটা প্রভাবিত হবে? আমি রতন ভাইকে যাওয়ার আগে শাহনাজ আপা ছোট্ট একটা তথ্য আপনার কাছে একটু আমার আগ্রহ জানার, যে আপনি যখন বলছিলেন যে এই ভাঙচুরের ঘটনায় আপনি দুটো দলেরই প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছেন, এই ধরনের পরিস্থিতিটা কেমন ছিল? যে আপনি খুব স্বেচ্ছায় কি জানতে চাইতে পেরেছিলেন, বা তারাও কি স্বেচ্ছায় বলেছিল এভাবেই? আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যে আসলে নির্বাচনে কাজ করতে গিয়ে যে খুব স্বেচ্ছায় জিজ্ঞেস করেছি সেটি আসলে বলা ভুল হবে। আমরাও আমাদের প্রয়োজন থেকে জিজ্ঞেস করেছি, আবার তারাও যে খুব স্বেচ্ছায় বলতে চেয়েছেন বা বলার ক্ষেত্রে খুব স্বাধীন ছিলেন সেটা বললেও ভুল হবে। তবে ব্যক্তিগতভাবে দু একজন প্রার্থীর সঙ্গে আমার এই কয়েকদিনে খুলনায় থাকা এবং কাজ করার সুবাদে তাদের সঙ্গে আমার পরিচিতি হয়, এবং সেই সুবাদে তারা যেটি বলেছেন যে আসলে যেটি বলছিলেন উনি, আমি আলোচনার শুরুতেই দেখছিলাম যে সেটির সাথে খুব মিল পাচ্ছি, যে মনস্তাত্ত্বিক একটি চাপ তৈরি করা যদি যায় তাহলে নির্বাচনের ফলাফলকেই উল্টে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি কোনো ভাঙচুর না করছেন, যেমন এবারে নির্বাচনে কিন্তু আমরা সহিংসতার ঘটনা একেবারে দেখছিই না, সেই কথায় মাত্র 3টি কেন্দ্র যেখানে অনিয়মের কথা বলা হচ্ছে কেন্দ্র দখল করা হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, এরকম ছোট ছোট অভিযোগ নিয়ে 3টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, শাহনাজ রুমা, একটা ছোট্ট কেন্দ্র আমরা ঘুরে যেটি দেখেছি সব জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে একটা মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে। আচ্ছা, আমি একটু ছোট্ট সাপ্লিমেন্টারি প্রশ্ন শ্যামল দাই জিজ্ঞেস করেছেন, আরেকবার কি একটু আমি বলছিলাম যে এরকম ভাঙচুরের ঘটনা আপনারা কয়টি দেখেছেন, কয়টি ঘটনা ঘটেছে?
আমরা যেই কেন্দ্রটিতে দাঁড়িয়েছিলাম সেটি সম্ভবত নিরালা বালিকা উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রের ঠিক একটু সামনে একটি ব্যালট দেখেছি এবং তারপরে হাতে গোনা 4 থেকে 5টি জায়গায় আমরা দেখেছি যে সমানভাবেই কিছু কর্মী বা কিছু সমর্থক তারা ভাঙচুর চালাচ্ছেন, এই কেন্দ্রটি ভাঙচুর করছেন এবং তারপরে আরেকটি কেন্দ্র, এবং অনেকে আবার উৎসাহ নিয়ে বলছিল না আমাদের মিডিয়ার দিকে তাকিয়ে যে আপনারা আসেন আমরা আরও সামনে কয়েকটি কেন্দ্র ভাঙচুর করব। এই যে একটা, আমি জানি না এটা হাইকমান্ড থেকে কতটা তাদের উপরে নির্দেশনা আছে বা আদৌ আছে কিনা, কিন্তু এই যে নির্বাচনের আগে তাদের যেরকম একটি চাপ বা যেটি বলছিলাম যে সহিংসতা না করে যে তাদেরকে আসলে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা, সেটি কিন্তু আমরা এবার নির্বাচনে হতে দেখেছি। আচ্ছা, শাহনাজুমা আপনি আরো যোগ দেবেন নিশ্চয়ই। আমরা একটু কাফি কামাল আছেন, ওনার বক্তব্যটা একটু শুনে আসি, অবজারভেশন, তারপরে আমাদের মতামত, রিয়াকশন, আলোচনা শুনবো। দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, আপনি যদি আমাদের সাথে যোগ দেন, বলেন। আমি আসলে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এটি খুলনা শহরবাসীর জীবনে একটি নতুন অভিজ্ঞতা। এটি এমন একটি নির্বাচন সেখানে অনুষ্ঠিত হয়েছে, তারা বলছেন যে নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি, কিন্তু যার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বিরোধী দলীয় যে নেতাকর্মী তাদেরকে দৌড়ের মধ্যে রেখে প্রশাসনকে দিয়ে খুব অনেকটা শান্তিপূর্ণভাবেই যেটা করার সেটা হয়েছে, যেখানে অনেকেই ভোট দিতে পারেন নাই। আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা কেন্দ্রে ব্যালট সাপ্লাই করা হচ্ছে যতগুলো ভোটার ওই কেন্দ্রে রয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই এটাও শুনেছেন এবং দেখেছেন গণমাধ্যমের বদৌলতে ব্যালটের অভাবে দিনের মধ্যখানে গিয়ে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে। এটার ব্যাখ্যা কি হতে পারে? আপনারা দেখেছেন যে 2 বছরের শিশু তার পিতার সঙ্গে গিয়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছে। এটাকে আপনারা কিভাবে বলবেন? এখানে আজকের যে আলোচক আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, উনি একটা কথা বলেছেন, আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম, যারা পর্যবেক্ষক, যারা গণমাধ্যম কর্মী, এরা প্রত্যেকেই কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করেন। পর্যবেক্ষণে যারা যান তারাও কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে পুরো দিন যতক্ষণ পর্যন্ত নির্বাচন চলে ততক্ষণ সেখানে অপেক্ষা করেন না, তারা ঘুরে ফিরে দেখেন। উনি যেই গ্রুপটি ইলেকশন ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিত্ব করেন, সেই প্রতিষ্ঠানটি বা সেই প্রতিষ্ঠানগুলোর যে মোর্চা, তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রে অল্প সময়ের জন্য ঘুরে ঘুরে দেখেছেন। ওনারা বলেছেন সেটা দৈব চয়ন পদ্ধতিতে তারা যে কেন্দ্রগুলোতে গেছেন, সেই কেন্দ্রগুলোর মধ্যে 28টি কেন্দ্রে ওনারা গণ্ডগোল হতে দেখেছেন এবং ওনাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে 32% কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। না তো এটা বলা, কিন্তু এখানে কেন্দ্র বলা হয়েছে, আলিম সাহেব সেটা হলো, আলিম সাহেব বলেছেন যে এতগুলো কেন্দ্রে গন্ডগোল হওয়ার পরেও সেটা হচ্ছে 2800 ভোটের মানে ব্যবধান এদিক ওদিক হচ্ছে। এতগুলো কেন্দ্রে গন্ডগোল হওয়ার পরে যদি মাত্র 2800 ভোটের হয়, সেক্ষেত্রে 298টি কেন্দ্রে যদি এই ধরনের গন্ডগোল হতো তাহলে কত ভোট এদিক ওদিক হতো বলে আলিম সাহেব মনে করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরকে কিন্তু লোকজন জিজ্ঞেস করে, আমরা যখন কোনো কিছু রিপোর্টে লিখি, টেলিভিশনে দেখানো হয়, আমাদের এই লেখাকে নিয়ে অনেক কথা বলেন। এবং পর্যবেক্ষণের যে বিষয়টা আছে, এই পর্যবেক্ষণটাও তো এক ধরনের বিচ্ছিন্ন ঘটনা। যেহেতু আলিম সাহেবরা বলেছেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর মধ্য দিয়ে ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়েনি, তাহলে এমন প্রশ্ন কি আসতে পারে যে এই পর্যবেক্ষণ সেটাই একটা বিচ্ছিন্ন ঘটনা? কারণ ওনারা বিভিন্ন কেন্দ্রে খুব অল্প সময়ের জন্য ছিলেন। বিচ্ছিন্ন ঘটনা আসলে মানে কি? আরেকটা কথা হচ্ছে, পুরো এই বিচ্ছিন্ন ঘটনার কারণে মূল যে ঘটনাটা, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাই আড়ালে পড়ে গেছে এত বিচ্ছিন্ন ঘটনার কারণে। আর এখানে আমাদের পরম শ্রদ্ধাভাজন সাংবাদিক শ্যামল দত্ত, উনি একটা কথা বলেছেন যে জনভিত্তির কথা বলেছেন, মজবুত জনভিত্তি। আমি একটা বিষয় বলতে চাই, এই নির্বাচনের পরে বিজয়ী প্রার্থী জনাব তালুকদার আব্দুল খালেক সাহেব একটা কথা বলেছেন। উনি বলেছেন যে সারাদিন উনি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, সেখানে কোথাও উনি ধানের শীষের ব্যাজদারি লোকজনকে, কর্মীদেরকে দেখেননি। উনি অবাক হয়েছেন বিএনপি এত ভোট কীভাবে পেল। তার মানে হচ্ছে এখানে নিশ্চয়ই বিএনপির একটা শক্তিশালী জনমত রয়েছে।
যদি কেন্দ্রগুলোতে ঝামেলা না হতো, ভোটাররা শান্তিপূর্ণভাবে গিয়ে তাদের ভোটগুলো দিতে পারতো। কে জিততেন সেটা ভিন্ন কথা, কিন্তু ফলাফলটা তো অন্যরকম হতে পারতো। জনভিত্তির যে কথাটা এখন আসছে, সেই জনভিত্তির অরিজিনাল চিত্রটা হয়তো তখন পাওয়া যেত যখন একজন ভোটার গিয়ে তার নিজের ভোটটি দিতে পারতো কোনো ধরনের কোনো চাপ ছাড়া, কারো প্রতিবন্ধকতা ছাড়া। আচ্ছা, ধন্যবাদ আপনার কাফি কামাল আপনার অ্যানালিসিসের জন্য। আমাদের শাহনাজ রুমা আপা কিছু প্রশ্ন মন্তব্য আমাদের রতন ভাইয়ের সাথেই ইকো করে করেছেন এবং আমি আলিম ভাইয়ের কাছে যাব, কিন্তু তার আগে রতন ভাই যদি একটু রিয়াকশন বলার সুযোগ থাকে, বিশেষ করে এই যে উনি যখন বললেন যে ভাঙচুরের চিত্র উনি সরেজমিনে দেখলেন, উনি রাজনৈতিক দলের রিয়াকশন নিলেন এবং একটা স্টেটমেন্ট খুব অ্যালার্মিং যে একজন রাজনৈতিক দলের কর্মী বলছে ক্যামেরার সামনে যে আসেন আরও দু একটি বুথ ভাঙি, যেটা উনি বললেন। আপনি কিন্তু এরকম একটা কথা বলেছিলেন যে এগুলো করে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে, যেগুলো হয়তো খোলা চোখে বা সামনে আসেনি অবজারভেশনে, কিন্তু উনিও কিন্তু সেটি বললেন তেমন। আমরা মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনার কিন্তু নিরবিচ্ছিন্ন প্রতিক্রিয়া থাকে, মানে ঘটনাটা হয়তো বিচ্ছিন্ন। যেমন যদি বলি যে পল্টন মোড়ে গন্ডগোল হচ্ছে, তো পল্টন মোড় তো এখান থেকে অনেক দূরে, কিন্তু আমার কলাবাগানের লোকজনও কিন্তু ভয় পেয়ে যেতে পারে। ফলে এই জন্য খেয়াল করতে হবে নির্বাচনের সময় শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। সেটা কি নিরবিচ্ছিন্ন সংখ্যা তৈরি করে? সিটি কর্পোরেশন নির্বাচনটাতে সবার ইনভলভমেন্টটা যেরকম থাকার কথা নির্বাচনের আগের দিন থেকে এবং নির্বাচনের ভোট গণনার সময়ও জনগণের সেই অংশগ্রহণটা কেন থাকলো না? কেন তারা নিষ্ক্রিয় হয়ে গেল? যে নির্বাচন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন, যেটা দিয়ে একদম রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে না, এটা ঠিক, কিন্তু মানুষ এত নিষ্ক্রিয় হয়ে গেল কেন? তাহলে আমরা বলবো যে নির্বাচনে মানুষ কি অংশগ্রহণের আকাঙ্ক্ষাটা হারিয়ে ফেললো, আগ্রহটা হারিয়ে ফেললো, নাকি সে তার ভীতি তাকে আতঙ্কিত করে তুললো যে আমি যদি জিতলাম, জিতেও আমার স্বস্তি পাচ্ছি না, যে হারলাম, হেরেও আমি নিরাপত্তা পেলাম না। এইরকম পরিস্থিতির মধ্যে কি আমাদের ভোটাররা পড়ে গেল যে তারা তাদের প্রতিক্রিয়া জানাতে পারছে না? কিংবা যখন তালুকদার খালেক সাহেব সম্পর্কে আমাদের সিপিবি বাসদের মেয়র প্রার্থী বললেন যে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবনে এটা একটা কে বলেছেন? আমাদের বাবু, আমাদের যে মেয়র ক্যান্ডিডেট, তিনি বলেছেন তার একটা তালুকদার আব্দুল খালেকের একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, কিন্তু এই নির্বাচন কি তার সেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো? ফলে তালুকদার আব্দুল খালেকও কিন্তু তিনি জিতেছেন, হয়তো তার ভেতরেও এই প্রিকিংটা থাকবে, এই রকম জেতা তার জন্য কি ভালো হলো কিনা। যে কথা তিনি বলেছেন যে এত ভোট পেল, পথে কাউকে ব্যাজ লাগিয়ে ঘুরতে দেখলাম না কেন? তাহলে কেই দাঁড়ায় তারা ব্যাজ লাগাননি, না সেটার জন্য না, ব্যাজ লাগিয়ে ঘুরতে পারেননি কি ভয়ে, অথবা নৌকার ব্যাজ লাগিয়েই কি অন্য পার্টিকে ভোট দিয়েছেন? তাহলে এই ডিসগাইজটা করতে হলো কেন নির্বাচনের সময়? আলিম ভাই একটু কথাগুলো শুনে আমরা একটু এই প্রসঙ্গে সামনের গাজীপুরের ঘোষিত নির্বাচন আছে, এটা নিয়ে কথা বলতে চাই, একটু আলাপ করতে চাই। কিছু যেটা বলছি ওই কাফি কামাল সাহেবের, আলিম আপনি যদি আমাকে একটু অনুমতি দেন যে 32টি আসন যেটা আপনি প্রথমে বলেছিলেন, সেখানে আসলে ভোটার সংখ্যা কত টোটাল? ভোটার সংখ্যা 32টা কেন্দ্রে, কিন্তু উনি যেটা বলছেন মাত্র 2800, কথাটা কিভাবে? আমি যেটা আমাদের যেটাই আমি আগে ওনার প্রশ্ন প্লিজ বলেন। উনি যেটা বলেছেন যে পর্যবেক্ষণ তো হয়তো বিচ্ছিন্ন, এবং আমাদের পর্যবেক্ষক যারা তারা স্বল্প সময় কেন্দ্রে ছিল। আমি কিন্তু এটা উত্তর আগে দিয়ে দিয়েছি, আবার বলছি ওনার জানার জন্য। আমাদের পর্যবেক্ষকরা সকাল 8:15 কেন্দ্রে, সকাল 7:15 কেন্দ্রে ঢুকে, এবং একটা কেন্দ্রের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সে কেন্দ্র বা কেন্দ্রের আশপাশে থাকে। কাজে এটাকে বিচ্ছিন্ন বলার কোনো সুযোগ নেই, এটা একটা কম্প্রিহেন্সিভ অবজারভেশন, এবং এই প্রক্রিয়া বাংলাদেশে কেউ ইলেকশন অবজার্ভ করে না। কাজেই যদি ওই কেন্দ্রে অন্য কোনো ঘটনা ঘটে তার নজরটা আসবেই, কারণ সে যখন বাইরে বের হয়, আমাদের যে গাইডলাইন তাকে দেওয়া আছে, যে প্রশিক্ষণ আমাদের দেওয়া আছে, সে কেন্দ্রের যে মেইন গেটটা থাকে তার বাইরে এসে দাঁড়িয়ে থাকে। কাজেই যদি কোনো অনিয়ম ঘটে সে সঙ্গে সঙ্গে ভেতরে চলে যায়, কাজেই তার চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আর দ্বিতীয়ত আমি 28টি কেন্দ্রের কথা যেটা বলেছি, এখানে আসলে জাল ভোটের ব্যাপারটা খুঁজে পেয়েছি, এবং আমরা কোথাও পেয়েছি যে 10টা ভোট হয়তো জাল ভোট পড়েছে, কোথাও 30টা, কোথাও 40টা, এইভাবে আমরা পেয়েছি 100টার মতো সর্বোচ্চ। তা আমি হাইয়েস্টটা ধরে যেটা বলেছি যে এই 28টা কেন্দ্র কাউন্ট করার আগেই, হ্যাঁ কাউন্ট করার আগে। আচ্ছা, কি দেখে বোঝা গেল যে জাল ভোট? এটা জাল ভোট। ওরা আমাদের
অবজারভার একটা হয়তো বের করে দিয়েছে। ওকে, উনি আগে একটা টার্ন আউট নিয়েছেন যে এত পার্সেন্ট টার্ন আউট, আচ্ছা। তারপর হয়তো 8-10 লোক ভেতরে ঢুকে সিল মেরে বের হয়ে আসছে, উনি আবার ভিতরে গেছেন। আচ্ছা। যে আগের যে পরিসংখ্যানটা আপনার এই যে ব্যালটের যে মুড়ি আবার কিন্তু খুব জাতীয় গণমাধ্যমে সিল মারা অবস্থায়ও সামনে ছবি দিয়ে ছবি পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে, এটা আমরাও পেয়েছি। সেটাই। কাজেই এই আমাদের যে হিসাব এইখান থেকে আমরা এটা বলেছি। আর একটা নির্বাচনকে ফ্রি ফেয়ার বলা কিংবা না বলা এটা কিন্তু খুব সহজ বিষয় না। এবং আমরা যেটা মনে করি একটা ইলেকশন ডে থেকে শুধুমাত্র একটা ইলেকশনকে কোনোভাবেই ফ্রি ফায়ার বলা যাবে না। এবং আপনাদের আলোচনা যেটা এসছে ওনার এবং রতন সাহেবের ইলেকশনের আগের যে স্টোরি, মানে এই যে কিছু অ্যারেস্ট, আগের চিত্রটা কেমন ছিল সেগুলিরও ফ্যাক্টর আছে। এগুলা না দেখে না বলে। আচ্ছা, আমি আমার একটু এই ক্ষেত্রে আপনার কাছে যাই, পরে শ্যামলদা স্যারও বলবেন। এই যে সামনে যে ঘোষিত গাজীপুরের নির্বাচন আছে, আপনার কি মনে হয় যে এই যে ভোটের স্ট্যাটিস্টিক্স সামগ্রিক তথ্যচিত্র খুলনার, এটি তো জুনের সামনে, আমরা আশা করছি জুনের মধ্যে হবে, এখন ডেট হয়ে গেছে। সো আপনি কোন এর রিফ্লেকশন ইমপ্যাক্ট দেখতে পাচ্ছেন গাজীপুরের ক্ষেত্রে? না, এখন দুইটা জিনিস আছে এখানে। এখন যদি ওই যে কালচারটা আমরা খুলনায় দেখলাম যদি এই ধারাটা বজায় রাখে, গাজীপুরে যদি একই ধারা বজায় থাকে, তাহলে সেটা আমার মনে হয় গণতন্ত্রের জন্য ঠিক হবে না। আর যদি আমরা একটু ভালো ইলেকশন চাই, তাহলে যে কাজটা করতে হবে, ইলেকশন কমিশনের উচিত হবে আপনার খুলনাতে যে অভিজ্ঞতা, এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে নিয়ে একটা পোস্ট ইলেকশন ইভালুয়েশন করা, একটা ওয়ার্কশপ করা, কোনগুলি ভালো ছিল কোনগুলি ভালো হয়নি, লেসন লার্ন বের করে নিয়ে আসা, যে আমাদের জন্য কি লার্নিং গুলো আছে এটা বের করে নিয়ে আসা। দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনারা যেটা বলেছেন, মুফাজ্জল করিম সাহেব বলেছেন, একজন রিটার্নিং অফিসারের বাইরে একজনকে অ্যাপয়েন্টমেন্ট করা। আমরা যেটা জানি আইন অনুযায়ী একজন রিটার্নিং অফিসার অল ইন অল, ওনাকে যে ক্ষমতা দেওয়া আছে আইন অনুযায়ী, হি ক্যান ডু এভরিথিং। এবং সবচেয়ে বড় জিনিসটা হলো, এটা রতন সাহেবের কথা একটু আসছে, আমি আরেকটু বলি, যখন কোন এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, ওই এলাকায় ইলেকশন কমিশন উড বি দ্য ডি ফ্যাক্টো গভর্নমেন্ট। এক্স্যাক্টলি তাই হওয়ার কথা। হ্যাঁ, সেখানে সে ডি ফ্যাক্টো গভর্নমেন্ট রোল প্লে করবে, যে অর্থাৎ যে ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন তার ওইখানে তার উপরে কথা বলার কেউ থাকবে না, সবকিছু সে নিয়ন্ত্রণ করবে। এবং রিটার্নিং অফিসার ইজ অ্যাকাউন্টেবল টু দ্য ইলেকশন কমিশন, এটা আর কারো কাছে না। যদিও ভারতে একটা প্র্যাকটিস আছে, ভারতে যেটা হয়, আমি একটু জাস্ট আপনাদের জানার জন্য বা যারা দর্শক আছেন তাদের জানার, ভারতে কিন্তু স্থানীয় প্রশাসনের লোক যারা, তারাই রিটার্নিং অফিসার হয়। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা ইলেকশন কমিশন তাকে দায়িত্ব দেয় টু মনিটর দ্য অ্যাক্টিভিটিস অফ রিটার্নিং অফিসার। এবং রিটার্নিং অফিসার যদি কোনো ভুল কাজ করে, কোনো ব্যত্যয় ঘটায় আইনের, তখন ওই জেলা নির্বাচন অফিসার ইলেকশন কমিশনে প্রতিবেদন পাঠায়, এবং প্রয়োজন বোধে ওই কমিশন তার প্রতিবেদন ভিত্তি করে ইলেকশন পোস্টপোন করে, এরকম ঘটনা আছে। আমি স্যার একটু যোগ করতে চাইছিলেন, জি বলেন জি প্লিজ। কি যোগ? এটা আমরা যে গাজীপুরের কথা দিয়ে শুরু করলাম, সামনে আসছে সেটি, এখন খুলনার লেসেন্স লার্ন গুলো, যেমন উনি বললেন যেটা কোনগুলি ভালো গেল কোনগুলি ভালো গেল না, এই ধরনের অ্যানালিসিস করেই সামনে আগানোর একটা বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে আছে। সেটা তো গাজীপুর তো পরে যেটা হয়ে গেল, জি স্যার, সেটার কথাটা আমরা শেষ করে নিই আগে। আলিম সাহেবের সব কথার মধ্যে থেকে একটা নির্যাস এসছে, সেটা হচ্ছে খুলনা মডেলটা যদি গাজীপুরে অনুসৃত হয়, তাহলে এটা গণতন্ত্রের জন্য এটা সুখকর নয়, শুভকর নয়, তাই নয় কি? তার মানে কি? তার মানে দাঁড়ালো এই যে খুলনার নির্বাচনটা এটা ঠিক গ্রহণযোগ্য না। আমি এখানে আমার বক্তব্যের পক্ষে আজকের প্রথম আলোতে একটা রিপোর্ট, খুলনা থেকে দুইজন সাংবাদিক, টিপু সুলতান এবং সেলিম জাহিদ, যেটা প্রথম পৃষ্ঠায় তারা দুইটা কলাম নিয়ে লিখেছে। খুলনা পড়ে শোনাচ্ছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল এই শহরের মানুষের জন্য নতুন এক অভিজ্ঞতা, যেটা রতন সাহেবও বললেন। কোনো দাঙ্গা হাঙ্গামা না বাদিয়ে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ন্ত্রণে রেখে এবং প্রতিপক্ষকে চেপে ধরে ভোট নেওয়ার এমন দৃশ্য এই শহরের মানুষ আগে দেখেনি। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ব্যবস্থাই ছিল, পুলিশ, র্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট ও টহল। এর মধ্যেই প্রতিপক্ষের এজেন্ট বের করে দেওয়া, দল বেঁধে বুথে ঢুকে ব্যালটে সিল মারা, বাবার সঙ্গে শিশুর ভোট দেওয়া, দল বেঁধে জাল ভোট দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করা, দুপুরের আগেই ব্যালট শেষ হয়ে যাওয়ার নানা ঘটনা ঘটেছে। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়, কোথাও কোথাও ছিল আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের সহযোগিতার ভূমিকায়। তারপরে ওনারা বলছেন দুইজন, এই নির্বাচন কমিশনের দুর্বলতাও বেশ স্পষ্ট হয়েছে। বিভিন্ন প্রার্থী ভোটের আগে ও ভোটের দিন নানা অভিযোগ করলেও কমিশন বেশিরভাগ ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে। এরা দুইজন ওখানে সারাদিনই সরেজমিনে এবং সারাদিনই ওখানকার স্থানীয় সাংবাদিক হিসাবে এটা দেখে এটা লিখেছেন। এবং
এর চাইতে তো আর এরপরে আর কোনো রকম সাক্ষী প্রমাণের দরকার পড়ে না। জি, এছাড়াও আজকের এই প্রথম আলোতেই একটা আর্টিকেল লিখেছেন অত্যন্ত শ্রদ্ধেয় সাংবাদিক, প্রথম আলোর যিনি নিয়মিত কলাম লেখক। মানে আপনি প্রথম আলোটা পুরোটাই পড়ে ফেলবেন এখানে? আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে আলিম ভাইয়ের কাছে একটু স্যার, আপনি বাংলাদেশে আরো পত্রিকা আছে, ওগুলো বললে আবার অন্য স্যার, আমি একটু এই পাশাপাশি স্যার আপনার সাথে আমি একটা লাইনে শেষ করে প্লিজ বলেন। হ্যাঁ, যেটা সোহরাব হাসান সাহেব, প্রথম আলোর যুগ্ম সম্পাদক, জি জি, তিনি নামকরা লোক এবং তিনি খুব ভালো কলামিস্ট। তিনি হেডিং দিয়েছেন খুলনায় চমৎকার নির্বাচন হয়েছে। চমৎকারটা উইদিন কোটেশন। কেন? নির্বাচন কমিশন বলেছেন তাদের যে আচ্ছা, ওইটাকে উনি তিনি ব্যাখ্যা বলেছেন যে করেছেন আবার। এটা নাকি চমৎকার। চমৎকারটা কি? আলিম ভাই, এর মধ্যে চমৎকার হওয়ার কি সাপ্লিমেন্টারি হলো? একটা বিষয় যে এই যে বেশ কতগুলি একেবারে তথ্য প্রমাণ দিয়ে একটা ইনভেস্টিগেটিভ চিত্র, নিউজ পেপারের স্টাইল যেটা, আর আপনাদের ব্যাখ্যাটা অনেকটা সোবার মডেস্ট, যেটাকে আবার কেউ বলছেন যে বিচ্ছিন্ন কতটা, একটু এই দুটোর কম্প্যারিজনটা কি মনে হয়? আমি কিন্তু আগে একটু বললাম যে একটা ইলেকশনকে আসলে ফ্রি ফেয়ার বলা কিংবা ক্রেডিবল বলা বা নট ক্রেডিবল বলা, এটা খুব সহজ বিষয় না। এবং আমরা যেহেতু মানে প্রি ইলেকশন পিরিয়ড অবজার্ভ করি নাই, এই যে নিয়ন্ত্রিত যে বিষয়গুলো যেগুলো আসছে বা ওনারা যেটা বললেন, এগুলো কিন্তু প্রি ইলেকশন পিরিয়ডের কাজ, ইলেকশন ডে এর বিষয় না। আমরা শুধু দেখেছি ইলেকশন ডেটা। হ্যাঁ, কাজে এখানে কিন্তু একটা উইকনেস আছে, এই একটা ব্যাপার এই আছে। জন্য যেটা করা হয় অনেক সময় লং টার্ম অবজার্ভার ডিপ্লয় করা হয়। আপনার যখন ইলেকশন শিডিউল ঘোষণা করা হবে ওই দিন থেকে শুরু করে আপনার ইলেকশন আগের দিন পর্যন্ত, ইভেন কি দ্য প্রিভিয়াস নাইট অফ ইলেকশন, কারণ বাংলাদেশে অনেক ঘটনা ইলেকশনের আগের রাত্রে ঘটে। আচ্ছা, ওই দিন পর্যন্ত যে লং টার্ম অবজার্ভার থাকতো তখন আমরা একটা অন্যরকম মন্তব্য করতে পারতাম। যেহেতু আমরা এটা করিনি, কাজে আমরা এটা মন্তব্য করতে পারবো না। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আলাপ করব। সম্বন্ধে একটা প্রসঙ্গ, এটা অত ভ্যালিড না, আমি কিন্তু প্রথমে একটু কাফি কামালের প্লিজ বক্তব্য বলেন। হ্যাঁ। সে বলছিল জনভিত্তির ব্যাপারটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই কারণেই, কারণ জনভিত্তির চাইতে বেশি হচ্ছে দলীয় কর্মীদের যে সাংগঠনিক। হ্যাঁ, এখানে অনেক নির্যাতন হয়েছে, হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সবই ঠিক আছে এবং এটি এক ধরনের প্রভাব আছে। কিন্তু আমরা যারা ইলেকশন মানে সাংবাদিক হিসেবে কভার করি, ধরুন ঢাকা সিটি কর্পোরেশন দুটি নির্বাচন, ঢাকা উত্তরে তাবিদ আওয়াল এবং আনিসুল হক প্রার্থী, মিরপুরে ব্যাপক মারামারি হয়েছে দিনভর, সকাল পুরান ঢাকায় দিনভর মারামারি হয়েছে। তাবিদ আওয়াল একজন নবীন দলীয় কর্মীও না ঠিক, আর আনিসুল হকের মতো একটা স্টলওয়ার্ড বাংলাদেশের একজন বর্ণাঢ্য চরিত্রের ক্যান্ডিডেট। ভোটের তফাৎ কত? মাত্র 70,000, 12টা পর্যন্ত থেকেও। আচ্ছা, সো পিপল যখন ভোট দেয়, আসলে যখন আপনার ভোট দিতে যাবে, অনেক জিনিস অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি ওই যে যেটা উনি বললেন, কারচুপি করে 100, 200, 500, 1000, 10,000, এই সো কল্ড উনি যে বলছেন মানসিক চাপ তৈরি করছে, এই দেশের ভোটাররা মানসিক চাপ তৈরি নিয়ে কোনো ভোট দিতে যায়। 289টা ভোট কেন্দ্র, 5টা করে ভোটও যদি হয় তাহলে 1200 খালি পোলিং এজেন্টই থাকে, তাহলে যে কোনো একটা দলের তো 1200 ভোট অন্তত পাওয়ার কথা, পোলিং এজেন্টের ভোটটা তো সে পাবে। দিস ইজ রিয়ালিটি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এটাও তো হয় না অনেক সময়। হ্যাঁ, এবং এখানে শক্তি, এবং আমি দেখেছি অনেক সময় আমার প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় পোলিং এজেন্টরা মাটি কামড়ে পড়ে থাকে, এবং সেখানে দলীয় যদি সাপোর্ট বেস থাকে, শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তারা সংঘাতে লিপ্ত হয়। এরকম, হ্যাঁ, এখানে গ্রেফতার হয়েছে, অনেক হয়েছে, কিন্তু এই গ্রেফতার তো বাংলাদেশে এরকম নতুন কিছু না। বাংলাদেশে এর আগেও এই জিনিস 2001-এ হয়েছে, এই জিনিস এর আগে হয়েছে, 2008-এ হয়েছে। বিএনপি তো পরিষ্কার অভিযোগ করেছে যে সেনা বাহিনীর সমর্থন নিয়ে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় জিতেছে। ফলে এই বাস্তবতাগুলো নিয়েই আমাদের ইলেকশন প্রসেসটা এগিয়েছে। হ্যাঁ, যে 3টা নির্বাচন হয়েছে এর আগে, অন্তত যেগুলোকে আমরা মডেল হিসেবে ধরি, নারায়ণগঞ্জ, তারপরে রংপুর, কুমিল্লা, তার চাইতে এখানে ইয়েটা বেশি ছিল, এবং এখানে নির্বাচন কমিশনের আরও ছিল। তবে আমি আলটিমেটলি মনে করব বিএনপির ভিতরে একটি বড় সংকট ছিল, যে সংকটের কারণে বিএনপির কমিশনাররা নির্বাচনের পর দিনই জয়েন করতেছে। এক, দ্বিতীয়ত আমি মনে করি যে পুরো বিএনপি দলটি আসলে নজরুল ইসলাম মঞ্জুর জন্য কাজ করেনি, এবং এটা যদি করতো তাহলে মাঠে আরো প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা আরো স্পষ্ট হতো। আমি খুব সারপ্রাইজিংলি যে কথাটাই বলছিলাম আপনাকে, বিকেল 4টার পর যখন ভোট গণনা শুরু হচ্ছে, আমি আশা করেছিলাম যে নজরুল ইসলাম মঞ্জু যেখানে ভোট গণনা হয় সেখানে গিয়ে থাকবেন, কিন্তু উনি আসেননি শেষ পর্যন্ত ওখানে। এবং সারা দিনভর আমি দুপুর 12টার পর থেকে আমি তাকে কোনো প্রকাশ্যে কেন্দ্রে যেতে দেখি নাই।
আচ্ছা। আপনারা দেখেছেন কিনা জানি না, আপনাদের রিপোর্টার উনি কোনো জানি না অবজারভেশন। আচ্ছা রতন ভাই, আমি একটু স্টুডিওতে যাব তার আগে ছোট সাপ্লিমেন্টারি ব্যাপার। কিছু কিছু জায়গায় আমরাও দেখেছি, এটা বলার চেষ্টা করা হয়েছে যে একটা ইলেকশন হলে যে ব্রিফিং হয় সেখানে সিইসি আসেন, কিন্তু এবার সচিব ব্রিফ করেছেন বলে এটা অনেকে বলার চেষ্টা করেছে যে কেন, কি কারণে এটা অ্যাভয়েড করলেন বা এমন কিছু খবর আমরা দেখেছি। কিছু নির্বাচন কমিশনারও একজন ব্রিফ করেছেন, উনিও ব্রিফ করেছেন। ওনাদের অন্তর্যামী হিসাবে কিছু বলতে পারবো না, তবে ওনারা মুখে যেটা বলেছেন সেটাকে যদি ধরি, নির্বাচন কমিশনের সচিব এটাকে চমৎকার নির্বাচন বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জি, আমরা একটা দেখলাম। তাহলে তার তো একটু বিবেচনা করা দরকার ছিল। চমৎকার শব্দটা চমৎকার, এরকম আর কখনো হয়নি, সেটাই তো চমৎকার। সেটাই। তাহলে তার তো বলা উচিত ছিল যে আমাদের এই এই দুর্বলতাগুলো ছিল, তা সত্ত্বেও আমরা একটা নির্বাচন সহিংসতা ছাড়াই করতে পেরেছি, এইটুকু বলতেও তো অন্তত হতো। কিন্তু এটা যখন চমৎকার বলে সার্টিফাই করলেন, তখন কিন্তু বোঝা যাবে যে এই চমৎকার বলার পিছনে কি চমৎকার মানে চিন্তা তার কাজ করেছে। যে এই ধরনের একটা শব্দ বলে কি আমরা একটু আমাদের সাংবাদিক বন্ধুদের একটু মতামত তারা একটু যোগ করতে চাইছেন। কে বলবেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। আচ্ছা, আমি আরেকটা বিষয় কাফি বলতে ভাই, চাই। জি। শ্যামল দত্ত উনি একটা কথা বলেছেন একটু আগে, সেটা হচ্ছে নির্বাচনের দিনে সাংগঠনিক যে শক্তির কথা। নির্বাচন একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কোনো যুদ্ধ নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলের কর্মীরা হচ্ছে তার প্রার্থীর পক্ষে, তার প্রতীকের পক্ষে ভোট চাইবেন, ক্যাম্পেইন করবেন। বড় জোর নির্বাচনের দিন ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, তার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু নির্বাচনী বিধিতে পড়ে। সেখানে কোনো যুদ্ধের বিষয় নয় যে এখানে অনেক বেশি আমাকে সাংগঠনিক শক্তিমত্তা দেখাতে হবে যে যাতে আমার প্রার্থী বিজয়ী হয়, আমার দলের পক্ষে বা আমার প্রতীকের পক্ষে অত্যাধিক ভোট পড়ে। এটা আমি যুদ্ধ হিসেবে দেখি না, এবং আমার মনে হয় কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন, বিশেষ করে ভোট গ্রহণ, ভোট দিতে যাওয়া, এটা যুদ্ধের মতো কোনো বিষয় নয় যে এখানে শক্তিমত্তা প্রদর্শন করতে হবে। আরেকটা বিষয় হলো ভোট যে কাস্টিং হলো, এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে যারা সাংবাদিকরা সেখানে গেছেন তারা নিজের চোখে দেখেছেন 11:30 পর্যন্ত প্রায় খুব শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল। 11:30 থেকে 12:30 পর্যন্ত এই 1 ঘন্টার মধ্যে কিছু অনিয়ম হয়েছে তারা বলেন, এবং অনেক ভোটার সে অভিযোগ করেছেন গণমাধ্যমে, টেলিভিশনের ক্যামেরার সামনে। সে অনিয়মটা কীরকম যে একদল লোক হঠাৎ করে কেন্দ্রের মধ্যে ঢুকে তারা এলুপাতাড়ি সিল মেরেছে, এবং এই যে সিল মারা ব্যালটগুলো এগুলো টেবিলে ছড়িয়ে আছে। এমনও হয়েছে যে সেগুলো ব্যালট বই থেকে ব্যালটগুলো ছেঁড়াও হয় নাই, একটি প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণে কি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন। একটি কেন্দ্র, সেটা হচ্ছে আপনার প্রথম আলোর একটা বিষয়, আজকে যে প্রথম আলোর রিপোর্টটার কথা বলেছেন মুফাজ্জল করিম সাহেব, সেটার ইয়ে বলছি আমি। একটা কেন্দ্র দেখা গেছে এই খুলনা সিটি কর্পোরেশনে যেখানে একটি মাত্র ভোট পড়েনি। আজকে ঢাকা শহরে অনেক সাংবাদিক আলোচনা করেছেন যে এই দুর্ভাগ্যবান ভোটারটা কে, যে এতজন ভোট দিতে গেল, সে ভোট দিতে গেল না। আমরা সাধারণ অভিজ্ঞতায় দেখি প্রত্যেকটা কেন্দ্রে কিছু ভোট পড়ে না। কেন ভোটগুলো কাস্ট হয় না? কারণ কিছু মানুষ অসুস্থ থাকে, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ বিভিন্ন এলাকায় থাকে যারা ভোট দিতে যেতে পারে না, যার কারণে কোনো কালেই শতভাগ ভোট কাস্ট হয় না। কিন্তু এই নির্বাচনে দেখা গেছে একটি কেন্দ্রে মাত্র একটি ভোট পড়ে নাই। আজকে প্রথম আলোর রিপোর্টে তারা উল্লেখ করেছে নির্বাচনের যে ফলাফল সেটাকে পর্যালোচনা করে, যেখানে দেখা গেছে 3টি কেন্দ্রে 95%-এর উপরে ভোট পড়েছে, যে ওই কেন্দ্রে 90%-এর উপরে ভোট পড়েছে, এবং প্রায় 30টির বেশি কেন্দ্রে 75%-এর বেশি ভোট পড়েছে। তাহলে অন্য কেন্দ্রগুলোতে কম ভোট পড়েছে স্বাভাবিকভাবে, কারণ এই কাস্ট ভোটের যে রেশিওটা সেটা বলা হচ্ছে 66%-এর মতো। আচ্ছা, তাহলে এতগুলো কেন্দ্রে যদি বক্তব্য শেষ 80%, 90%, 95% এবং 99 আচ্ছা, এই আপনার বক্তব্য মন্তব্যগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমি একটু শ্যামলদা একটু আপনার সাথে 40%, 30% ভোট কাস্ট হয়েছে। জি কাফি ভাই, আমরা পেয়েছি দেখার পরে যেখানে ব্যালটে একটু শুনুন, শ্যামলদা বলছেন। জি, বই থেকে সেটা ছেড়া হয়নি। তারপরেও কি আমাদের পর্যবেক্ষকরা বলবেন যে তারা প্রত্যেকটি কেন্দ্রে, কোনো কেন্দ্রে 10টা, কোনো কেন্দ্রে 20টা ভোট জালিয়াতি হতে দেখেছে, যেগুলোর টোটাল সংখ্যা
আমি ন্যূনতম। শ্যামলদার কাছে শুনবো। তাহলে কি vote আচ্ছা, rigging হওয়ার পরে ধন্যবাদ যদি- কাফি ভাই। আর শাহনাজ আপাও কি কিছু বলবেন একটু? আরো কিছু জি, একেবারে সাপ্লিমেন্টারি প্লিজ প্রশ্ন বলুন। শ্যামল দত্তের কাছে সেই প্রশ্নটি যেটি উনিও করেছিলেন যে পুলিং এজেন্টের কথা বলেছিলেন শ্যামল দত্ত, যে পুলিং এজেন্টরা যদি ভোট দেয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেদিনকে নির্বাচনে ফিল্ডে গিয়ে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সকাল ঠিক আনুমানিক 12টার সময় আমরা আমাদের টিভি চ্যানেলে যে লাইভটি দিয়েছি সেখানে আমরা একটি কেন্দ্রে গিয়েছিলাম। সেই কেন্দ্রে এই দুটি কেন্দ্র, একটি ওয়ার্ডের মধ্যে দুটি কেন্দ্র, সেই দুটি কেন্দ্রে পাঁচটি করে 10টি বুথ, এবং 10টি বুথে গিয়ে আমি দেখেছি সেখানে আওয়ামী লীগের পক্ষের যে পুলিং এজেন্ট তিনিও আছেন, বিএনপিরও পুলিং এজেন্ট আছেন, জাতীয় পার্টির আছেন, সংরক্ষিত আসনেরও আছেন। এর পরের অভিজ্ঞতা বলি, ঠিক দুটোই আমি যখন লাইভ দিতে গেলাম ঠিক তখন আমি দেখলাম একটি কেন্দ্রে 10টি বুথ, 10টি বুথের মধ্যে 5টি বুথে আমি দেখলাম যে 10টি বুথের মধ্যে 10টি বুথেই আমি কিন্তু দেখলাম যে বিএনপির কোনো এজেন্ট নেই। এর মধ্যে আমি প্রিজাইডিং অফিসারকে নিয়ে লাইভে যুক্ত হলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এই যে 10টি বুথ এর মধ্যে আপনার আছে কিনা বিএনপি এবং আওয়ামী লীগ উভয় পক্ষের যে পোলিং এজেন্ট তারা আছে কিনা। তিনি বললেন যে উভয় পক্ষেরই আছেন, কিন্তু আমরা বাস্তবে গিয়ে দেখলাম যে আসলে তিনি আমাদেরকে দেখাতে পারলেন না। তো কথা হচ্ছে যে পুলিং এজেন্টের যে ভোটের কথা বললেন সেটি কিন্তু আমরা যেটি বললাম খুলনা নির্বাচনের কথাই যদি ধরি, রংপুরের নির্বাচন আমরা বলেছি যে রংপুরের নির্বাচন আমাদের আমি খুবই একটা প্রশ্ন ভালো, করতে চাই কিন্তু খুলনা আপনাকে এটি প্রশ্ন করতে চাইছেন শ্যামল সেটি দত্ত। হচ্ছে এই যে জি, please। পোলিং এজেন্ট যে নেই, এটি কেন? এটি তো প্রিসাইডিং অফিসারের দায়িত্ব না যে পোলিং এজেন্ট ডেকে ডেকে আনা। পোলিং এজেন্ট নেই কেন? আপনার কি মনে হয়েছে? তারা কি বের করে দিয়েছে তাদেরকে? জি, আমার কাছে গোড়াতেই যেটি যেটা মনে বলা হয়েছে- হয়েছে আপনি ছিলেন, আপনি নিজে কি দেখেছেন ওখানে, কি কারণে তারা নেই? বা জি, এখানে আমার কাছে যেটি সিপিবির মনে হয়েছে, পোলিং আমি এজেন্ট যেটুকু ছিল, তথ্য পেয়েছি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পোলিং এজেন্ট ছিল, পার্টি তো আরো কয়েকটা আছে, তাদের পোলিং এজেন্টরা জি, কই? কিন্তু মূল যে দুই দল সেই দুই দলের পুলিং এজেন্টকে কিন্তু আমরা দেখতে চাই। ইসলামী আন্দোলনে আপনি যে বলছেন দেখতে চান কেন? তাদের সব polling দলকেই agent- দেখতে চাই নর- আমরা, শুধু দুই দল কেন? হ্যাঁ, সব দলকে কিন্তু আপনি পাচ্ছেন না, সবগুলো কেন্দ্রে কিন্তু আমরা গিয়ে দেখেছি সব দল 3টি বা থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি 3টি জাতীয় পার্টির আছেন। এবং আপনি যে বলছেন যে সব দলের, আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির যে কেন্দ্রটির কথা বলছিলাম যে যেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীর পুলিং এজেন্ট আছে, সেখানে আমরা দেখেছি পাশাপাশি যারা আছেন আরো 4-5 জন পুলিং এজেন্ট, তারা আবার ওই সংরক্ষিত যে আসন আছেন সেখানকার পুলিং এজেন্ট। কিন্তু আচ্ছা, ঠিক আছে। মেয়র না, প্রার্থী BNP হিসেবে টা নাই অন্তত যে কেন? 5 জন ওদেরকে কি বের দাঁড়িয়েছেন, করে দেওয়া সেই হয়েছে? 5 জনকে কিন্তু আমরা দেখিনি। যেই 10টি আসনে পোলিং এজেন্ট নেই বলেছেন, 10টি আপনার বুথে। বুথে আপনার অবজারভেশনে কি ছিল? কেন বিএনপির এজেন্টরা ছিল না? আমার অবজারভেশন, কারণ আমরা 11টার পর থেকে আসলে আমরা শুনছিলাম যে পুলিং এজেন্ট বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ফলে তারপর থেকে কিন্তু আমরা তারা কি আপনাদের মিডিয়ার সাথে কথা বলেছে? এই পোলিং এজেন্টরা যারা বের না, হয়ে আমরা গেছে, কোনো পুলিং এজেন্টকে আসলে পাইনি। আমরা খুঁজেও যখন পাননি গিয়েছি, আপনারা? ঠিক দুটোর কথা আপনাকে যখন বলছি, তখন যেই কেন্দ্রে আমরা গিয়েছি সেই কেন্দ্রে কিন্তু আমরা কোনো পুলিং এজেন্ট বিএনপির পাইনি। তখন আমরা যাকে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে সকালে কি আপনার পুলিং এজেন্ট এসেছিল কিনা, তিনি বলেছিলেন যে সকালে এসেছে, তারা হাজিরাও দিয়েছে, কিন্তু এরপরে হয়তোবা মধ্যাহ্নভোজ ঠিক সেই সময়ে তারা চলে গিয়েছে। কিন্তু আমাদের কাছে যে অভিযোগ ভোট ছিল না শেষ করেই পোলিং এজেন্ট কেন চলে গেল? একটা ছোট পুলিং এজেন্ট না, আমি ছিল একটু এখানে, শ্যামলদার রেসপন্সটা polling একটু নিতে agent চাই। বের আপনি করে দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ শাহনাজ আপা। যে পোলিং এজেন্ট প্রথমত ভোটটাকে আমি কখনো যুদ্ধ বলি নাই। আমি বলছি ভোটের মধ্যে এমন একটা পরিস্থিতি থাকে, যারা আমরা নির্বাচন কভার করতে যাই সাংবাদিক হিসাবে, আমরা যখন ভোট কেন্দ্রে একটা চক্কর দিই, বুঝতে পারি এখানে প্রভাবটা কার। কত লোক বেজদারি বিএনপির, কত লোক আওয়ামী লীগের বেজদারি, পোলিং এজেন্ট, এগুলো দেখলে বোঝা যায় যে এই জিনিসটার কথা আমি বলছি। আমি বলছি না যে ভোট মানে একটা যুদ্ধের বিষয়, এটা দ্যাট ইজ নট। ওই যে আরেকটা প্রসঙ্গ ছিল যে পোলিং এজেন্ট, আপনি বলেছেন 1200 তাদের ভোট, তারা বলছেন যে সেই পরিস্থিতি থাকে না, পোলিং এজেন্ট যে ভোট দেবে। পোলিং এজেন্টরা শুনেন, পোলিং এজেন্টরা সকালে গিয়ে প্রথমেই ভোট দেয়, তাদের কাজ হচ্ছে ফার্স্ট ভোটটা ঢুকেই প্রথম ভোটটি তাদের দেয়া। আচ্ছা, এটা আমরা নিজেরা তো ইলেকশন দেখেছি, আমি তো 1986 সাল থেকে ইলেকশন কভার করছি। পোলিং এজেন্টকে ট্রেনিংই দেওয়া হয় যে তোমার কাজ হচ্ছে প্রথম ভোটটা, তোমার ভোটটা আগে পালন করে নিজে ভোটটা দিয়ে দেওয়া। এখানে এখানে কিছু কিছু ইন্টিমিডেশন যে হয়নি তা তো না, পোলিং এজেন্ট হয়তো কোনো, কিন্তু আমি বুঝতে পারছি না। ধরুন আমি বলছি 1200 পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ধরেন সে 1200 পোলিং এজেন্ট ওই খুলনা প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করবে যে আমরা সব বেরিয়ে চলে আসছে, এই আমার পোলিং এজেন্টের বেস, এই আমার সেইটা কই? না, এটা শ্যামল আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন। আচ্ছা, গিয়ে প্রেস কনফারেন্স করবে, করেছে তো অতীতে। না, অতীতে আমরা বহু জায়গায় দেখেছি এরকম হয়েছে। আমরা তো অতীত নিয়ে আলাপ করছি না শ্যামল, আমরা আলাপ করতেছি। আমি অতীত তো আমাদেরকে বলে নি, একটু আমি বলে নি, অতীত তো আলাপ করতেই হবে। আপনাকে বলি, আপনাকে ওই যে কাফি বলল না, একজন ভোটার ভোট দেয়নি, কথাটা আমি বলি যে এই প্রেস কনফারেন্স করার মতো ওখানে পরিস্থিতি
পরিস্থিতি ছিল না। যদি আমরা যদি কেন এই রিপোর্টটা প্রতিদিন প্রেস কনফারেন্স করা হচ্ছে? সেই পোলিং এজেন্ট কে পোলিং এজেন্ট, এখানে তো 11টার সময় রিজভী সাহেব প্রেস কনফারেন্স করছেন, সেই পোলিং এজেন্টের তালিকা দেবেন উনি, এই পোলিং এজেন্টগুলোকে বাইরে করে ঢাকায় দেওয়া প্রেস কনফারেন্স করার মতো পরিস্থিতি ছিল, আছে, কিন্তু খুলনাতে ওই সময়ে ইন্টিমিডেশনটা ওরা বলছে, আমার কথা নয়। 12টার সময় নজরুল ইসলাম মঞ্জু সাহেব প্রেস কনফারেন্স করেছেন, নজরুল ইসলাম প্রার্থী তিনি করেছেন। আচ্ছা, না, আর এই যে ভোটার কথা বলছি, এই যে না, আমার মনে হয় স্যার যেটা বলছেন যে আমি বলতে এজেন্টরা যে পোলিং এজেন্টরা যে ওখানে প্রেস কনফারেন্স করবে, সে তো আর ক্যান্ডিডেট না যে তার পেছনে পুলিশ পোলিং এজেন্টরা তো নিজেরা করবে না, পোলিং এজেন্টরা প্রার্থীকে নিয়ে করবে, তার ব্যানারে করবে। এটা করেছে অতীতে, আমাদের হয়েছে। আর কাফি বলছিল যে 90%, 99% একজন ভোট দেয়নি, 1% বা একজন দেয়নি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে নারায়ণগঞ্জ আসনে 103% ভোট পড়েছে। আচ্ছা, আমরা তাহলে ওটাই ফলো করতে থাকবো? আমরা ফলো করবো না, রোজকে আমাদের ওটাই চলতে থাকবে। আমরা ইতিহাস। এবং প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী সাহেব, তিনি এফবিসিসি এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিএনপি থেকে প্রার্থী হওয়ার পরে দেখি ওনার ভোট পড়েছে 103%। এরকমও হয়েছে। কিন্তু খারাপ নিদর্শনগুলো তো আমরা নিয়ে চলতে চাই না। কখনো एग्जांपल না, খারাপ কিন্তু এগুলো বাংলাদেশে তাহলে হয়েছে। কোট করছেন কেন? এটা কোট করছেন কেন? এগুলো ঘটেছে বাংলাদেশে, তাই এগুলো ঘটেছে। আরো খারাপ জিনিস ঘটেছে বাংলাদেশে। রাষ্ট্রপতিদের হত্যা করা হয়েছে, ওগুলা কি ভালো এক্সাম্পল? সেই এক্সাম্পলগুলো তো আমরা সেটি তাহলে আমরা ওগুলা বলবো না, আমরা বলবো আমরা ভালোর দিকে যেতে চাই। বিশেষ করে এই জন্য ভালোর দিকে যেতে হলে অতীতের খারাপগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কি শিক্ষা নেওয়ার নমুনা? এটা কি শিক্ষা নেওয়ার নমুনা? না, এটা তো শিক্ষা নেওয়ার নমুনা কেউ বলছে না। বিশেষ করে সামনে যেখানে জাতীয় নির্বাচন আসতেছে। আমরা একটু ফিরে আসতে চাই স্যার, আপনাকে দিয়ে শুরু করবো এবারে। বিশেষ করে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আলাপ আলোচনা শুরু হয়েছিল। সেখানে কমিশনের কাছে সব রাজনৈতিক দল, তারপরে গণমাধ্যম, সুশীল সমাজ, সবাই যে প্রস্তাবনা দিল, আমরা যেটি শুনলাম, আমাদের মধ্য থেকে শ্যামলদা বা আলিম ভাইও দেখেছেন, একটা পুস্তিকাও বেরিয়েছে সব প্রস্তাবনাগুলো নিয়ে। কমিশনের সামনে বেশ কিছু আলোচনা চ্যালেঞ্জ যেমন আছে, তার আগেই দুটো নির্বাচনের থেকেও একটি নির্বাচনের অ্যানালিসিস তো আমরা সবার কাছ থেকে শুনলাম। আপনি কিভাবে দেখছেন স্যার সামনের এই একাদশ জাতীয় নির্বাচন এবং পরবর্তী রাজনীতি? আমি তো এমনি আশা রাখতে চাই যে অনেক তো হলো, এখন অন্তত পক্ষে আমাদের উত্তরণ হোক, গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে চাই। অতীতে অনেক কিছু হয়েছে, একেবারে 2 দিন আগেও যা ঘটলো, এগুলো থেকে আমরা বেরিয়ে এসে জাতির প্রত্যাশা পূরণ করতে চাই। সোজা কথা, জাতি অনেক দেখেছে, অনেক সহ্য করেছে। এই সমস্ত থেকে একটা সুষ্ঠু, সুন্দর, সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন, এটা দেশবাসী সকলের প্রত্যাশা। কিন্তু যদি এভাবে যদি ইলেকশনটাকে যদি ম্যানেজ করা হয়, বিশেষ করে ম্যানেজমেন্টের কথা বলবো, যারা তার দায়িত্বে আছেন, এইভাবে যদি নির্বাচন চলে, তাহলে পরে জাতীয় নির্বাচন যেটা সামনে আসছে সেটা সম্বন্ধে রীতিমতো শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। স্যার, যখন বলছেন আপনি বেরিয়ে আসার একটা ওয়ে আউট, ধরা যাক কমিশন এক রাউন্ড সংলাপ করে অনেক প্রস্তাবনা নিল, দলগুলি বলল যে এটা চাই, আমরা এটা চাই, কিন্তু কোনগুলি তারা করতে পারবে বা কোনগুলি পারবে না, এটিকে আরেক রাউন্ড সংলাপ হতে পারে? বা কিভাবে সামনে যে 6 মাস বা 8 মাস আছে, কি ওয়ে আউটটা কি হতে পারে? সংলাপ একটা করেন আর 100টা করেন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে নিজেই নির্বাচন কমিশন দাঁড়াতে শিখেছে। তাদেরকে বুক চিতিয়ে তাদের দাঁড়াতে হবে এবং তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন করব। এতে কেউ বাধা দিতে পারবে না, কারণ সংবিধান আমাদেরকে সমস্ত ক্ষমতা দিয়েছে। আইন কানুন বিধি মোতাবেক যা আছে সেটা যদি আমরা সঠিকভাবে ফলো করি, তাহলে পরে আমাদের ভয়ের কোনো কারণে আমরা সেভাবে যাব। তো এখানে আমরা কি দেখলাম? এখানে নির্বাচনের 1 মাস আগে থেকে বারবার তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তারা কোনো রকমের ভূমিকা পালন করেছেন বলে বলতে পারবেন না। অতএব যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনও যদি একই অবস্থা হয়, দেখুন আমাদের নির্বাচন নিয়ে কিন্তু একটা হয়েছে, একটা সেমিনার হয়েছে লন্ডনে। একটা সেই সেমিনারের মধ্যে প্রায় সকল বক্তা খুবই শঙ্কিত বোধ করেছেন। যেমন সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের অব্যাহতভাবে দেশের স্বাধীনতা বিরোধী হিসাবে আখ্যায়িত করার মাধ্যমে দেশের সুশীল সমাজকে একটি বিব্রতকর পরিস্থিতি ফেলেছে। স্বাধীনতা বিরোধী হিসাবে আখ্যায়িত হওয়ার ভয়ে সরকারের বিপক্ষে অবস্থান নেওয়া কঠিন। তারপরে এটা কি সামনের ইলেকশন সংক্রান্ত সেমিনার? সাধারণভাবে
এটা কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার যে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি বিরাজমান করতে হয়ে আছে যেখানে যারা দেশের বিবেক, যারা কথা বলবে, বুদ্ধিজীবী সমাজ আচ্ছা। বা শিক্ষিত সমাজ, তারা ভয়ে কথা বলতে দ্বিধাবোধ করছে, বলতে পারছে না। কারণ আচ্ছা। বললে পরেই সরকারের বিরুদ্ধে কিছু বললে পরেই তাদেরকে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে এরা স্বাধীনতা বিরোধী। ওরে বাপরে বাপ, তাহলে পরে কি হবে পরিণতি বুঝতে পারছেন। আচ্ছা, উইলিয়াম ক্রাউলির নাম আমরা সবাই জানি, যে বিবিসিতে ছিলেন। উনি বলছেন ওই একই সেমিনারে, কোট, বাংলাদেশের প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি ভালো উপায় ছিল, কিন্তু সেটি বর্তমান সরকার বাতিল করেছে। তো এখন এই ধরনের কথাবার্তা আমাদের নির্বাচন নিয়ে বা আমাদের যে পরিস্থিতি সেটা নিয়ে দেশে বিদেশে আলোচিত হচ্ছে। এগুলা থেকে যদি আমরা কোনো রকমের শিক্ষা না নেই, এগুলাকে যদি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা না করি, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সুষ্ঠু আমরা এমনিতে অনুষ্ঠানের যেহেতু শেষের দিকে, আপনার এতদিনের বর্ণাঢ্য অভিজ্ঞতা, প্রশাসনের বিভিন্ন রোলে আপনি ছিলেন, যে ধরা যাক এখন একটা লেভেলে সংলাপ হয়েছে কিন্তু বেশ কিছু কনফিউশন আছে সেনাবাহিনী নিয়ে, সীমানা নিয়ে, প্লাস ইভিএম নিয়ে, এগুলো রিজলভ করার বা সেটেল হওয়ার কিংবা কাছাকাছি আসার একটা জন্য কি হতে পারে? যাই আবারও বসা অথবা সরকারের কোনো উদ্যোগ? আচ্ছা, কনফিউশন মনে করলেই কনফিউশন, আর তা নাহলে পরে এগুলোর মধ্যে কোনো কনফিউশন নেই। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। কেমন এই যে সীমানা নির্ধারণ বলেন বা সেনাবাহিনী নিয়োগ বলেন বা ইভিএম নিয়োগ করে বলেন, এগুলা কি? এগুলো তো এমন কিছু জটিল তত্ত্ব নয়, আইনস্টাইনের থিওরি নয় যে আমরা বুঝি না, সকলেই বুঝি, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে আমরা নড়তে রাজি নই। তাহলে কি করতে হবে? তাহলে সবাইকে নিয়ে আবার ওই সমস্ত ইস্যুগুলোতে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিয়ে বসে সংলাপ করতে হবে। তাতে যে সমস্ত সংশ্লিষ্ট দল আছেন তারা সমস্ত কিছু জড়তা এবং সমস্ত কিছু তাদের আপত্তি বিসর্জন দিয়ে বসতে হবে, খোলাখুলি আলোচনা, জাতি জানুক কার কি আপত্তি কোথায়। ইভেন এটি ওপেন লাইভ আলোচনা হতে পারে, অবশ্যই হতে পারে, এবং তাই হওয়া উচিত। হয়ে তারপরে একটা সিদ্ধান্ত অটোমেটিক্যালি বের হয়ে আসবে। কিন্তু আমি ওর সঙ্গে বসবো না, উনি সাংবাদিক, ওনার সাংবাদিকের সঙ্গে আমি বসবো না, সাংবাদিককে আমি দেখতে পারি না, আর উনি আমার সঙ্গে বসবেন না যে উনি তো একটা আমলা ছিলেন। এই সমস্ত মনোভাব, এই রিজিড মানসিকতা না। কিন্তু অনেকটা কিছু আমি একটু শ্যামলদার কাছ থেকে শুনবো, অন্যরা বলবেন যে আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের নিয়ে তারা ডিবেট আয়োজন করে, সেগুলো টেলিভিশন লাইভ করে, জনগণও জানতে পারে যে কে কি বক্তব্য, কি অ্যানালিসিস নিয়ে আসছে সামনে। এই সমস্ত ডিবেট এগুলো আমাদের এখানে অতীতে একবার হয়েছে, হয়নি যে না নয়, হয়েছে বটে। সেগুলা থেকে প্রথম কথা হচ্ছে নিজেদের মধ্যে কার কি বক্তব্য সেটা কেমন। যেমন আপনি জামিল বললেন যে এখন রাত 1টা বাজে, আমি বললাম এখন 1টা বাজে না, 12:30 বাজে। এই দুইটার মধ্যে তো নিশ্চয়ই একটা মীমাংসা হতে পারে আলাপ আলোচনার মধ্যে। আপনি হয়তো বলতে পারেন তাহলে আসেন দেখান আমাকে এখন যে 12:30 বাজে প্রমাণ দেখান। আমি বলবো 1টা বাজে প্রমাণ দেখান। না, আমরা যার যার অবস্থানে থাকলাম, কোনো রকমের কোনো আপোষ রফাতে গেলাম না, আলাপ আলোচনাতে গেলাম না। আমি মনে করি রাজনীতির গোড়ার কথাই হচ্ছে গিয়ে আপনার যে খোলা মন নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনা করে তারপরে যেটা জনগণের স্বার্থে যেটা গ্রহণযোগ্য সেই জায়গাতে আসতে হবে। শ্যামলদা, আমরা জাতীয় নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জ এবং বাস্তবতাগুলো নিয়ে শুরু করলাম আর কি। না, প্রধান চ্যালেঞ্জ তো হচ্ছে বাংলাদেশে তো মেজর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির কতগুলো পরিষ্কার দাবি আছে। তার মধ্যে 3টি দাবি খুবই এখন এই মুহূর্তে আচ্ছা। একটি হচ্ছে যে এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না, জাতীয় নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে, সেটি তাদের আলাদা একটি অবস্থান। কিন্তু যখন জাতীয় নির্বাচনের কথা আসবে তারা মনে করছে যে একটা নির্বাচনকালীন সহায়ক সরকার তারা চায়। সেটি আগে এক সময় তত্ত্বাবধায়ক সরকার বলেছিল, এখন নতুন নামে বলছেন, এবং তার একটি রূপরেখাও তাদের দেওয়ার কথা, যেটি আমরা এখনো পাইনি। ফলে এখানে একটা সংকট রয়ে গেছে, এটি কি হবে, বা এটি এখন সংবিধানে এই বিধানটি নেই। তাহলে এই সংবিধানে এইটি সংশোধন করে এটা চালু করতে হলে সরকারের সঙ্গে একটা সমঝোতার ব্যাপার আছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের বিষয় না। কিন্তু দ্বিতীয়ত আরেকটি বিষয় নতুন করে এসছে, সেটি হচ্ছে বেগম জিয়ার কি হবে। বেগম জিয়াকে জেলে রেখে তারা কোনো নির্বাচনে যাবে না। তাহলে বেগম জিয়া এই মুহূর্তে যে ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন, তাতে আগামী নির্বাচনের আগে তিনি ছাড়া পাবেন সেরকমও দেখা যাচ্ছে। ফলে বিএনপির অবস্থানটি এক্ষেত্রে কী হবে? এখন পর্যন্ত তাদের যে প্রকাশ্য ঘোষণা সেটি হচ্ছে বেগম জিয়াকে জেলে রেখে তারা কোনো নির্বাচনে যাবে না। তাহলে আগামী একটি নির্বাচন যদি আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই, তাহলে বিএনপিকে তো আনতে হবে।
তাহলে এখানে নির্বাচন কমিশনের চাইতে আমি মনে করি আপনি যেটি বারবার যদি নির্বাচন, আমি মনে করি যে এখানে বড় দায়িত্বটি আসলে সরকারের। আচ্ছা। সরকারকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে এইগুলো ফয়সালা এই বড় ইস্যুগুলোকে resolve ফয়সালা করা, করা। আর সর্বশেষ দাবি যুক্ত হয়েছে যে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, না হলে তারা নির্বাচন করবে না। ফলে নির্বাচন না হলে তাহলে এটা অবশ্য এত জোর দিয়ে বলেন, এটা না, এটা বলে নাই, এত জোর দিয়ে বলেন না হলে নির্বাচনে যাব না। এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না, এটা পদত্যাগ জাতীয় দাবি নির্বাচন করেছে, হতে সি, হবে। সি। নির্বাচন পদত্যাগ দাবি করেছে। বলেছে পদত্যাগ দাবি করেছে। পদত্যাগ দাবি করেছে। এখন নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার লাভে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। আপনি বলেন এই তিনটা বিষয়ে সমঝোতা আপনি কি দেখতে পাচ্ছেন কিনা সামনে? দ্যাট ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। আদারওয়াইজ আমরা যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলি, আমরা কেউ চাই না 2014 সালের 5ই জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হোক। আমরা চাই সকল দলের অংশগ্রহণ নির্বাচন, কিন্তু এই তিনটির মীমাংসা ছাড়া সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন সম্ভব কিনা। সুতরাং এই মীমাংসাটা করতে হলে এখানে অধিকাংশ বিষয়গুলো হচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলাপ আলোচনা। মেইনলি এই আলাপ আলোচনা মানেই তো হচ্ছে সংলাপ। সংলাপ বসে না কেন, বসে এগুলা আলাপ করলেই হয়। সেখানে আমি যদি একানা ছাড়ি, আপনি দুই আনা এটা তো ছাড়বেন। আপনার আর আমার বসার না, না, বিষয় না, আমি বলছি যারা- তাদের কথা যাদেরকে বলছি। ওইটাই Okay, আমি আমি matter সেটাই করে বলছি। তাদেরকে বলতে হবে। সেটাই বলছি যে একদল যদি বলে যে আমি একানা ছেড়ে দিলাম, আরেক দল বলবে তাহলে আমি দুই আনা ছাড়ছি, আরেক দল বলবে যে আমি শুনেন, একটা জায়গায় এরকম মানে give and take এর মধ্যে তো চলবে। জনাব মোহাজ্জেল করিম সাহেব, আমি এই প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রীকে করেছিলাম এর আগের প্রেস কনফারেন্সে, যে আপনি বলেছেন আওয়ামী লীগের কনফারেন্সে আপনি একটি সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান। আপনি তাহলে সেই লক্ষ্যে বিএনপির যে দাবিগুলো আছে আলোচনাটি কবে শুরু করবেন? আচ্ছা। একদম সরাসরি এই প্রশ্নটা ছিল, এবং তিনি আমাকে তখন লম্বা একটা জবাব দিয়েছেন। তার মধ্যে মোদ্দা কথা হচ্ছে যে আমি তো এর আগে সংলাপের আহ্বান জানিয়েছিলাম, বিএনপি তখন সাড়া দেয়নি, আমি আবার গিয়ে মুখ ঝামটা খাবো কিনা। আমি তখন বলেছিলাম আপনারা আসুন, আমার বাসায় আসুন, আলোচনা করুন, কি কি চান বলেন, প্রয়োজনে আমাদের সরকারে আসুন, মন্ত্রিত্ব নেন। কিন্তু তারা সাড়া দেয়নি। তারা বলছে কোনো সরকার সংলাপ হবে না, আগে সরকারকে পদত্যাগ করতে হবে। ফলে সেই বিষয়টি আর এগোয়নি। এখন আমি আবার যাবো কেন, এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। সেই আপনারা দেখেছেন হয়তো টেলিভিশনে এগুলো। এটা তো কিন্তু ego, এটা তো ego র আমি ব্যাপার মনে করি এগুলো। আলটিমেটলি এখানে সরকারের দায়িত্বটি গুরুত্বপূর্ণ, Yeah, কারণ সরকার এখন দেশের চালিকা শক্তি। ফলে আগামী নির্বাচনটির জন্য এই ইনিশিয়েটিভটি নিতে হবে সরকারকে। কারণ এখানে যে দাবিগুলো আছে যে কি ধরনের সরকারের অধীনে নির্বাচন, এটি নির্বাচন কমিশন ফয়সালা করতে পারবে না, facilitate করতে পারবে না কিংবা এই dialogue-টা। বেগম জিয়ার মুক্তি, এটি নির্বাচন কমিশন ফয়সালা করতে পারবে না। নির্বাচন এই পদ্ধতি এই জায়গাগুলোতে আসলে সরকার এবং আওয়ামী লীগের মধ্যে মানে বিএনপি এবং সরকারের মধ্যে একটি আলোচনা যেটি জরুরি। আমি জানি না কবে এটি হবে বা এটা আদৌ হবে কিনা, কিন্তু সবাই আমরা প্রত্যাশা করি একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সবার অংশগ্রহণ। আমি সম্পূর্ণ এই একমত জায়গাতে- শ্যামলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। জি। এবং আমি খালি অ্যাড করতে চাই, জি। যদি না বসেন এবং বসে যদি একটা সমাধান না বের করেন, জি। আর তার পরিণতিতে যদি বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে আবার সেই প্রশ্নবিদ্ধ আমরা নির্বাচন, একটু যেটা অন্যদিকেও মাননীয় শুনতে প্রধানমন্ত্রীও চাই, চান না, জি। কেউই চায় না, সেই দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ কেউই চায় নির্বাচন না। থেকে উত্তরণের সেটাই উপায়। থেকে যাবে। রতন ভাই, এই যে খুলনার কনটেক্সট নিয়ে আমরা সবাই অ্যানালাইজ করলাম, কথা বললাম, এখন একটু সামনের বাস্তবতা নিয়ে ঘুরে ফিরে কিন্তু একই কথা, সমঝোতা, সংলাপ, আলোচনা। খুলনা নির্বাচনটা এত আলোচিত হলো কেন? আমাদের দুটো সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, গাজীপুর এবং খুলনা। এমন একটা পদ্ধতি আমরা দেখলাম যে একই দিনে দুটো সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারতো, একটা হলো না। তাহলে কি জনমনে এই প্রশ্নটা উঠবে যে দুটো নির্বাচনকে একই সময়ে হ্যান্ডেল করাটা একটু টাফ হতো বলে একটাকে কৌশলে পিছিয়ে দিয়ে একটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হলো? তাহলে এই সন্দেহটা যদি কেউ করে, তাকে আপনি কি বলবেন? তাকে কি আপনি রাষ্ট্রদ্রোহী বলে ফেলবেন? তাকে কি আপনি দেশদ্রোহী বলবেন? নাকি তাকে বলবেন শুধুমাত্র রাজনৈতিক সমালোচনা দলের করে? নেতারা বেশি মাত্রায় সেখানে শোডাউন করতে পেরেছে। এটা গেল একটা দিক। দুই নম্বর হলো যে আমরা নির্বাচনে অতীতের যে কোনো কালো দাগ সেটাকে মুছে ফেলার কি উপায় থাকতে পারে? আমার মনে হয় দুটো উপায় থাকতে পারে। যে একটা ভালো কাজ করে আমি কালো দাগটাকে মুছে ফেলতে পারি, অথবা আরও খারাপ কাজ করব যাতে মানুষ অতীতের কালোটাকেই ভালো মনে করে। আচ্ছা, মনে হয় আগেই তো ভালো ছিল। তাহলে এইরকম কি আমরা তাহলে কি নেগেটিভের দৃষ্টান্ত হব যে আগে খারাপ নির্বাচন হয়েছে, আগে খারাপ নির্বাচন হয়েছে, আগে খারাপ নির্বাচন হয়েছে, অতএব এবারও খারাপ নির্বাচন হবে? তাহলে কি দাঁড়াবে? অথবা আগে কম খারাপ হয়েছে, এবার বেশি খারাপ হবে। এই খারাপের বৃত্তের মধ্যে কি আমরা থাকবো? তাহলে এটা কিন্তু আমরা সবসময় ইতিবাচক কথা বলি, কিন্তু এটাই হয়ে যাবে সবচেয়ে বড় নেতিবাচক পদ্ধতি। আর নির্বাচনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ যদি বলি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, সেটা হলো নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ, একটা আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচনী পদ্ধতিটাকে
যে অন্তত যদি পেপার বুকে যা আছে, যা লিখিত পড়িত আছে, সেইটাও ঠিক মতো মেনে চলা হয় কিনা সেটা দেখা, আর নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের নিরপেক্ষতা, এবং সাথে সাথে আবার আমরা এটাও দাবি করব জনগণের সচেতনতা, এটাও আমাদের খুব দরকার। আমরা সক্ষমতা এবং মর্যাদার চাইতে নির্বাচন কমিশনের অনেক সময় সমর্থন এবং মেনে নেওয়ার মানসিকতা দেখি। যা হচ্ছে বিচ্ছিন্ন শব্দটা বলে অনেক সময় হ্যাঁ, আর যা হচ্ছে এটাকেই মেনে নেই। এই যদি হয়, তো নির্বাচন কমিশন তার যতই তাকে আমরা ম্যান্ডেট দেই না কেন, সেই ম্যান্ডেট নিয়ে নিজেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন। নির্বাচন কমিশনের মাঝে মাঝে একটু পিঠে হাত দিয়ে রাখা উচিত। পিঠে কিন্তু একটা মেরুদণ্ড বলে একটা হাত দিলে টের পাওয়া যায় না। না, টের পাওয়া যায় যদি যদি প্যারালাইজ না হয়। একজন নির্বাচন কমিশনার একবার দাঁড়িয়ে দেখেছিল যে আমাদের আছে, মেরুদণ্ডটা আছে। হ্যাঁ, না, আমি একটু জাস্ট এমনিতেই বললাম। এই আলিম ভাই, এই যে আমরা যে আলোচনা ছিল, আপনারা কি কিছু নিশ্চয়ই না, আমি চ্যালেঞ্জটা নিয়ে একটু বলি। একটা তো রতন সাহেব বলে ফেলেছেন, আস্থার জায়গা, এবং এটা করার জন্য আমার কাছে মনে হয় একটা ফেয়ার ইলেকশন করার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে আপনার ট্রাস্ট বিল্ডিং, অর্থাৎ ইলেকশনের যারা অংশীজন, যারা স্টেক হোল্ডার, তাদের আস্থাটা ধরে রাখা বা ফিরিয়ে আনা যায় বলে। এবং এটা করার জন্য আমাদেরকে আসলে এই যে রংপুর যেভাবে হোক না কেন, রংপুর ইলেকশনটা ভালো যেভাবে হয়েছে, এরকম বাকি যে ইলেকশনগুলো আছে জাতীয় নির্বাচনের আগে, আপনার গাজীপুর বলেন, বরিশাল, সিলেট, রাজশাহী, এগুলোতে ভালো নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় যেটা আমি বলছি, যে ইলেকশন কমিশন কিন্তু মূলত পলিসি সিদ্ধান্ত নেয় ইলেকশন করার জন্য, কিন্তু মূল কাজটা করে স্থানীয় প্রশাসন। পৃথিবীতে এরকম কোনো ইলেকশন কমিশন নাই যাদের নিজস্ব সেনাবাহিনী আছে, যাদের নিজস্ব পুলিশ আছে, যাদের নিজস্ব রিটার্নিং অফিসার বা আপনার প্রিজাইডিং অফিসার, সহকারী, এত অফিসার সারা দুনিয়াতে কোথাও নাই। কাজেই ইলেকশন কমিশনকে যেটা করতে হবে, এই যে যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবে তাদের উপরে তাদের যে নিয়ন্ত্রণ, সেটা এস্টাবলিশ করতে হবে। বিরাট চ্যালেঞ্জ হবে। আর পরেরটা হচ্ছে আপনার না, কিন্তু আলিম ভাই, একটা সাপ্লিমেন্টারি, এটা তো এস্টাবলিশ করে কিছু এক্সাম্পলও সেট করতে হতো যে এই নির্বাচনগুলি যেগুলি হচ্ছে এখন, আমি কি করে আশা করব সামনে সেট করা হবে, এখন করতে হবে, শিখতে হবে আমাদের। আমি আগেও কোন জায়গায় বলেছি, ভারতে এই যে 2014 সালে যে ইলেকশনটা হয়ে গেল, 9টা ধাপে ছিল ইলেকশনটা, 7টা ধাপ শেষ হওয়ার পরে যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন তার ওই মেয়াদ শেষ হয়ে যায়। ভারতে আপনার এই প্রাইম মিনিস্টার নেতৃত্বটা 3 সদস্য বিশিষ্ট কমিটি আছে আপনার সেনা প্রধানকে নিয়োগ দেওয়ার, ওই কাজটা করে ফেললেন ভারত। কিন্তু ইলেকশন কমিশন দেখলো এটা ইলেকশনের মাঝখানে এটা করা যাবে না, ওকে, ইনফ্লুয়েন্স হতে পারে, রাইট? তখন দে সেন্ড একটা মিটিং করলো, মিটিং করে তারা দে সেন্ড আ নোট টু ফাইল টু দ্য ল মিনিস্ট্রি। ল মিনিস্ট্রি থেকে সেটা চলে গেল প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টার বলল ওকে, যেহেতু ইলেকশন কমিশন চাচ্ছে আমরা এটা করবো না এখন ইলেকশনের মধ্যে, কারণ আমরা চাচ্ছি ইলেকশন কমিশনের অথরিটি থাকুক এখানে। আচ্ছা, কাজেই এইটার যেখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সরকারের সহায়তা। আমি যেটা বলতেছিলাম যে ইলেকশন কমিশন যদি অনেকভাবেও চায়, যদি সরকার সহায়তা না করে, যেটা শ্যামলদাও বলেছেন, সরকারের ভূমিকাটা সব জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজেই সরকারকে আসলে এগিয়ে আসতে হবে। আমরা একটু আমাদের সাংবাদিক বন্ধুদের মতামত নিতে চাই আগামী নির্বাচন নিয়ে, আমাদের বাস্তবতা, চ্যালেঞ্জ। আপনাদের কিছু অবজারভেশন আছে? শাহনাজ রুমা কি প্রথমে বলবেন ডিবিসি নিউজের? জি, আমি যেটি বলতে চাই সেটি অবজারভেশন তো একটু আগে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনাদের মতো আমিও একটু মতামত দিতে চাই আসলে, যে আপনারা বারবারই বলছিলেন যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা সবসময় এই কথাটি শুনি, কিন্তু আমরা আসলে জানতে চাই নির্বাচন কমিশনের পক্ষে আসলে নিরপেক্ষ হওয়া সম্ভব কিনা। আমরা বলছি, আপনারাও বলছেন নিরপেক্ষ হতে হবে, তারা যতক্ষণ না নিরপেক্ষ না থাকবে যতক্ষণ না তারা তাদের মেরুদণ্ডকে সোজা করতে দাঁড়াতে পারবে। কিন্তু সেটি আমরা কেন পাচ্ছি না, সেটির প্রতিবন্ধকতাটি আসলে কোন জায়গায়, এটি একটি। এবং আরেকটি বিষয় হচ্ছে খুলনার নির্বাচনকে যদি আমরা ধরি, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখলাম যে একজন যুগ্ম সচিবকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আছে, রিটার্নিং কর্মকর্তা আছে, তারপর একজন যুগ্ম সচিব। জাতীয় নির্বাচনে আর যদি এরকম কোনো কিছু হয় তাহলে সেটির আসলে কোনো প্রভাব পড়বে কিনা? আচ্ছা আমির স্যার, ওই ঘটনাটা আরেকবার আমরা একটু কাফি কামালের কাছ থেকে একটু শুনে নেই, উনি কিছু বলেন, তারপরে আরেক রাউন্ড আমরা শুনবো। কাফি ভাই, আপনি বলবেন এবারে? আমাদের মানব জমিনের সাংবাদিক, সিনিয়র রিপোর্টার কাফি কামাল। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সিপিপির যে মেয়র প্রার্থী ছিলেন মিজানুর রহমান সাহেব, উনি একটি কমেন্ট করেছেন। উনি বলেছেন এই নির্বাচনে তালুকদার আব্দুল খালেক মেয়র হলেন, কিন্তু বিসর্জন দিলেন তার বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার। আমরা আশা করব সামনের দিনগুলোতে যারা এই বরেণ্য রাজনীতিবিদরা আছেন তারা তাদের বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার বিসর্জন দেবেন না বা দিতে হবে না। আর জাতীয় নির্বাচন নিয়ে যে কথাটা আসছে সেটা হচ্ছে
সংলাপের দরকার। বিএনপি বারবার সংলাপের আহ্বান জানিয়ে আসছে কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে সরকার বারবার প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, তখন বিএনপি ট্রেনটি মিস করেছে সংলাপের, কিন্তু সেখানে তো থেমে থাকতে পারে না। এখন সংলাপের ট্রেনটা যদি আবার ধরতে হয়, আবার নতুন করে একটা সংলাপের ট্রেন ছাড়তে হবে। সেই ট্রেনের ব্যাপারে যখন আমরা যাব, সংলাপের ট্রেন, তখন আমরা পুরনো একটা স্মৃতি মনে পড়ে। বাংলাদেশের মানুষ জানে অতীতে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে একটা ম্যারাথন সংলাপ হয়েছিল। তারা নিয়মিত চা খেতেন, হাসি মুখে বাইরে বেরিয়ে এসে ব্রিফিং করতেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হতো না। এখনও বিষয়টা অনেকটা সেরকম, যে দুপক্ষই একটা অনড় অবস্থানের মধ্যে রয়েছে। একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ, আরেকদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দল। তারা দুপক্ষই, এক পক্ষ বলছে তত্ত্বাবধায়ক সরকার, কখনো সহায়ক সরকার, তারা তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এখন সহায়ক সরকারে এসেছে। কিন্তু সরকারের দিক থেকে যারা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরছে না। সামনে একটি সফল সংলাপের মধ্য দিয়ে সফল, অর্থবহ এবং সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হলে সেক্ষেত্রে হচ্ছে দুপক্ষকে ছাড় দিয়ে এই সংলাপে আসতে হবে এবং বড় মনের পরিচয় দিয়ে তাদেরকে জাতির বৃহত্তর স্বার্থে অতীতচারিতা থেকে বেরিয়ে এসে সুন্দর যে স্বপ্ন, বাংলাদেশ যে এখন মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, এই যে স্বপ্ন, এই যে বাস্তবতা, এই জায়গাতে সামনের দিনগুলোতে আরও এই ধরনের সুন্দর যে স্বপ্ন, সেগুলোর বাস্তবায়ন ঘটবে এবং এই দেশের যে তরুণ প্রজন্ম, তারা আরও সুন্দর যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন দেখবে। শুধু তখনই যখন দুপক্ষই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে একটি সংলাপের মধ্য দিয়ে একটা সুন্দর জাতীয় নির্বাচনের জন্য আপনি সেই ব্যাপারে আশাবাদী। কাফি ভাই, ধন্যবাদ। আমরা একটু আরেকবার একটু আলোচনায় আসি স্যার। যেই কথাটি আপনি বললেন কিছুটা ইকো ওনার কথায় আছে, যে কিন্তু একটা কথা স্যার আমি একটু ওখান থেকে পিক করতে চাই, যে সংলাপের ট্রেন এর আগে একটা মিস হয়েছে উনি বলছেন, এবার তো ট্রেনটা আগে ছাড়তে হবে, তারপর মিস হওয়ার প্রশ্ন এক ধরনের। ট্রেন কি একটাই থাকে নাকি শুধু? যে এখান থেকে চিটাগাঙ্গে যাওয়ার ট্রেন একটাই, আজকে ছাড়ছে আর কালকে আর কোনো ট্রেন নেই, আর কোনদিন ছাড়বে না, এটা তো না। ঠিক আছে, আজকের ট্রেনটা আমি মিস করেছি বা আজকের ট্রেনে আমি যাই নাই, আর কালকের ট্রেনের জন্যও তো আহ্বান জানাই, এটা তো কোনো দূষণীয় কিছু না। খালি ওটাকেই যদি আমি করে ধরে নিয়ে বসে থাকি যে আসে নাই, কী কারণে আসে নাই, কেন আসে নাই, এই সমস্ত ব্যাখ্যাতে না গিয়ে আমি আবারও বলবো, আসেন, আরেকটা ট্রেন ছাড়তে যাচ্ছে, এবার আসেন, এবারও মিস করেন। মিস করলে কী হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বিশ্ব চাচ্ছে, এখন বাংলাদেশের 16 কোটি মানুষ চাচ্ছে, এবং বাংলাদেশের বাইরের সমস্ত সব কটা দেশ বলছে যে এবার যেন একটা অংশগ্রহণমূলক হয়। তো অংশগ্রহণমূলক হতে হলে পরে যে কি বাধা বিপত্তিটা কি, সেটা বসে বসে আলাপ আলোচনা করে গিভ অ্যান্ড টেক, কেমন দেওয়ানোর মাধ্যমেই তো এটা ঠিক হতে হবে। আলাপের সময় তো একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা লাগে, মানে আপনি কিভাবে দেখছেন আলাপ? সরকারও একটা পার্টি, বিরোধী দলও পার্টি, আমরা সকলেই পার্টি। কেন এগুলোর কথাবার্তা কি নতুন নাকি? এগুলো তো সরকারের কাছেও আছে, বিরোধী দলের কাছে আছে, এই কথাগুলো আছে, এবং এটা তারা অন্তরে অন্তরে আমার মনে হয় তারা উপলব্ধি করেন যে বসে যদি এটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এটা নিষ্পত্তি না করা হয়, তাহলে নিষ্পত্তি হবে না। একটা কথা শাহনাজ রুমা বলেছেন যে নির্বাচন কমিশন, এদের পক্ষে কি নিরপেক্ষ হওয়া সম্ভব? আমি তো বলবো তাদের শপথনামার মধ্যেই তো নিরপেক্ষতার কথা বলা হয়েছে। এই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং তাকে তার সবচেয়ে বড় হলমার্ক হচ্ছে যে সে নিরপেক্ষ, সে কোনো দলের মধ্যে যাবে। তাহলে সেই অবস্থানে থেকে যদি তার দায়িত্ব পালন করে, আলাদা করে নিরপেক্ষ হতে হবে কেন? আর হতে হবে কেন? আচ্ছা, আরেকটা কথা, যে কথাটা লেভেল প্লেইং ফিল্ড সম্বন্ধে একটু বোধহয় আপনি মেনশন করেছিলেন, এই কথাটা এখন বাংলাদেশের সাধারণ লোকেও বুঝে লেভেল প্লেইং ফিল্ডটা কি। অর্থাৎ একটা সমতল ক্ষেত্র থাকতে হবে সকলের জন্য। খেলতে নেমেছেন, একদিকের ফিল্ডটা উঁচা, একেবারে 10 ফিট উঁচা, আর আরেকদিকে ফিল্ডটা নিচা, তাহলে ওই 10 ফিট উঁচার দিকে আপনার তো বল নিয়ে আপনি যেতে পারবেন না। তো সমান করতে হবে। যেখানে একদিকে দেখা গেল তার গোলপোস্টের সামনে খালি আপনি খানা খন্দক ইত্যাদি প্রতিবন্ধকতা রেখে দিয়েছেন, কাদা জল রেখে দিয়েছেন, আর আরেকদিকে কি সেটা খুব প্লেন মসৃণ, এরকম হলে হবে না, এটাকে সমান করতে হবে। এটা সমান করতে হলে পরে এখানে যেখানে যেখানে ব্যত্যয় ঘটতেছে, আপনি এক দলকে আপনি
কোনো মিটিং মিছিল কিছুই করতে দেবেন না, তাদেরকে এমনকি মানববন্ধন করতে দেবেন না, তাদেরকে বাক্সবন্দি করে বোতলবন্দি করে রেখে দিবেন, আর নিজেরা ইচ্ছা মতো যত খুশি আপনার যত সংগঠন আছে, এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। এখন সময় এসেছে যে এখন সময় সকলের জন্যই এটা সমান সুযোগের ব্যবস্থা করতে হবে, তাহলেই গণতন্ত্র বিকশিত হবে। তাহলে আমরা পৃথিবীকে বলতে পারবো যে আমরা শুধু মহাকাশেই যাই না, আমরা শুধু পদ্মা সেতুই বানাই না, সেটাই। আমরা গণতন্ত্রের পথে আমরা অনেক অনেক গণতন্ত্র সুশাসনেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি এবং গণতন্ত্র এই দেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটা দেখাতে হবে কিছুটা। কারণ স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়েছিল কি জন্যে? যে কয়টি প্রধান স্তম্ভের উপরে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত ছিল, যার জন্যে এই লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, সেটাই। সমস্ত জাতি যে একতাবদ্ধ হলো, তার মধ্যে অন্যতম প্রধান ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র আজকে দুঃখের বিষয় প্রায় অর্ধ শতাব্দী হতে চললো, আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই কেন? সেটা আমাদের প্রধান আমাদের সেগুলো বাস্তবতাগুলো। আলিম ভাই, বিশেষ করে অনেক অনিশ্চয়তা বা এর মধ্যেও আশাবাদের জায়গা কিন্তু আমরা সবার টোনের মধ্যেই পাচ্ছি, কিন্তু তারা কিছু হয়তো বলছেন যে এইভাবে হয়তো হতে পারে, সংলাপ, আলোচনা, সমঝোতা, বা আপনার না, আমরা সংলাপ বা আলোচনার কথা যদি বলি, আমরা তো ইংল্যান্ডকে গণতন্ত্রের সূতিকাগার বলি, এবং অনেক দেশ তাদের গণতন্ত্রকে অনুসরণ করে, ফলো করে। ইংল্যান্ডে যেটা হয় এই সংলাপ বিষয়ে, আপনার ওদের একটা আইন আছে, ফিক্সড টার্ম পার্লামেন্টারি অ্যাক্ট, 2011 সালে পাশ করা আইন। এই আইন অনুযায়ী নির্বাচনের ঠিক 25 দিন আগে রাত 12:01 অটোমেটিকলি পার্লামেন্ট ডিসলভ হয়ে যায়। তার আগে আপনার প্রাইম মিনিস্টার রিজাইন করতেন রানীর কাছে, রানী অ্যাকসেপ্ট করতেন, অন্যভাবে ছিল। কিন্তু 2011 সালে একটা আইন করেছে, অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়, মানে কি তাদের পার্লামেন্ট, ওকে, তাদের দায়িত্বে আর থাকতে পারবেন না। কিন্তু রানী মানে যে কুইন, উনি ওই প্রাইম মিনিস্টারকে অনুরোধ করেন টু কন্টিনিউ অ্যাজ অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট। আচ্ছা, ওদের একটা ম্যানুয়াল আছে, ক্যাবিনেট ম্যানুয়াল, আমার ধারণা সেই ম্যানুয়ালে আসলে ওই যে ক্যাবিনেটটা থাকে তাদের রোলটা অনেকটা কেয়ারটেকার করে দেওয়া হয়, মানে তাদের হাত পাটা একটু বেঁধে ফেলা হয়, মানে নখ কেটে ফেলা হয়, সিস্টেমটাই বিল্ড করা এক্স্যাক্টলি। মানে এবং এটা হওয়ার পরে প্রাইম মিনিস্টার অপোজিশনকে ডাকে যে আসো আমরা আলাপ করি কিভাবে ইলেকশনটাকে সুন্দর করে ইয়ে করা যায়, এবং ইট ইস এ পার্ট অফ দ্য ক্যাবিনেট ম্যানুয়াল, পরিষ্কার করে বলা আছে সেখানে। এবং এভাবেই তাদের আলাপ আলোচনা শুরু হয়ে একটা ভালো নির্বাচন তারা দেয়। তা আমরা শ্যামলদা যেটা বলেছেন, অন্যরা যেটা বলেছেন, সরকারকে আসলে এগিয়ে আসতে হবে। প্রতি নির্বাচনের আগেই সংলাপের আহ্বান জানানো, ফ্রাস্ট্রেশন, হতাশা, এগুলির চাইতে ইনবিল্ট একটা সিস্টেম। আচ্ছা, প্রাতিষ্ঠানিকীকরণ, শ্যামলদার আমরা শেষের দিকে কিছুটা আপনার আরো কিছু। আমি কিন্তু অত আশাবাদী হতে পারছি না। আমি বলছি যদিও যে সরকারকে আহ্বান জানাচ্ছি যে এই যে বিষয়গুলো, অন্তত যে কটা বিষয় এই মুহূর্তে পেন্ডিং আছে, যেমন টেবিলের মাঝখানে আছে, সেটি হচ্ছে যে নির্বাচনকালীন সহায়ক সরকার, কিংবা বেগম খালেদা জিয়ার মুক্তি, কিংবা ওই যে নির্বাচন কমিশন নিয়ে যে জটিলতা, এগুলো নিয়ে খুব সহসা সমাধান হবে আমার কাছে মনে হচ্ছে না। মানে এগুলো নিয়ে কি বিএনপি রিজিড থাকবে বলেই অনুমান হচ্ছে যে নির্বাচন একদিকে রিজিড থাকবে কিনা আমি জানি না, বা আওয়ামী লীগ কতখানি এগিয়ে আসবে এটাও জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে অন্তত সরকার যেভাবে এগুচ্ছে, আচ্ছা, তাতে তার মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে একটা সমাধান করার আকাঙ্ক্ষার যে ইয়েটা দেখা, সিমটমটা দেখা, সেটা আমি কোনটা দেখতে পাচ্ছি না। ফলে আমি বুঝতে পারছি না, আমরা সবাই একটা আনসার্টেন অ্যাটমসফিয়ারের দিকে যাচ্ছি, এরকমই বলা যেতে পারে। তবে আমি তারপরও আহ্বান জানাবো যে সরকার যেহেতু আমি একটা কথা প্রায় বলি, দুটো বাস্তবতা আছে এখানে আমাদের সামনে। একটি হচ্ছে সরকারের পক্ষে আরেকটি নির্বাচন বিএনপিকে ছাড়া করা সম্ভব কিনা, এটা এক। দ্বিতীয়ত একই রকম সমান বাস্তবতা হচ্ছে বিএনপির পক্ষে এই নির্বাচনটাকে বয়কট করা সম্ভব কিনা, গতবারের মতো। ফলে এই দুই জায়গা থেকে দুটো কম্পালশন আছে, এই দুটো কম্পালশনই হচ্ছে একমাত্র আসার জায়গা, দুটো কম্পালশন এক জায়গায় নিয়ে আসতে পারে, আসার জায়গা। আচ্ছা, যে কোনো একটা সমাধানের দিকে দুই পক্ষকে যেতে হবে। কারণ আপনি 2014 সালের একটা রিয়েলিটি হচ্ছে বিএনপি যে মিস্টেকটা করেছে এবং সরকারের এক ধরনের ফাঁদে পা দিয়েছে, যে তারা না এসে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, এবং এটাকে জাস্টিফাই করে সরকার একটা নির্বাচন যেভাবে হোক করে ফেলেছে, কিন্তু আপনি একই জিনিস তো তখন ছিল নির্বাচন বয়কট, এখন হচ্ছে যে বিএনপি তো বলছে না তারা বয়কট করবে, বিএনপি তো বলে তারা নির্বাচন আসতে চায়। তাহলে আপনি আসতে চাওয়ার জন্য যে ইয়েগুলো আছে, বাধাগুলো আছে, এগুলো দূর করার জন্য কিছুটা দায়িত্ব সরকারের উপর অটোমেটিক্যালি পড়তে যায়। এখানে একটা পজিশনটা যেটা স্যার যেটা বলেছেন, কেউ 2% ছাড়লে আমাকে 1% ছাড়তে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা একই সঙ্গে,
যে বিএনপিও জানে যে এবার যদি নির্বাচন বয়কট করে তার কতগুলো রাজনৈতিক কোইন্সিকুয়েন্স আছে। সেই কোইন্সিকুয়েন্সগুলো পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলেন, আমরা তো অত বিজ্ঞ না, তারা বলেন যে এগুলোর কোইন্সিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আজকে বেগম জিয়া যে কারণে জেলে, এই যে ধরুন প্রায় 4 মাসের উপরে প্রায় জেলখানায়, এবং এটা কতদিন প্রলম্বিত হবে বুঝতে পারছি না। আজকে আমাকে একটু আগে বলছিল, এই যে কাফি বলছিল বোধহয় যে মানে বিএনপির আইনজীবীরা বলছেন যে সরকারের ইয়ে ছাড়া, সহযোগিতা ছাড়া বেগম জিয়ার মুক্তি পাওয়া সম্ভাবনা ক্ষীণ। তার মানেটা কি? বেগম জিয়াকে একটা লম্বা সময় জেলখানায় থাকতে হচ্ছে, দ্যাট ইজ এ রিয়ালিটি। এবং এই বাস্তবতাটা হতো না যদি 2014 সালে বিএনপি ইলেকশনে পার্টিসিপেট করতো। এটা আমার নিজস্ব বক্তব্য, এটা কেউ একমত হতে পারে, নাও হতে পারে। কিন্তু আগামীতে যদি নির্বাচনে অংশ না নেয়, আমার মনে হয় বিএনপির জন্য আরো ভয়াবহ অনেকগুলো রিয়ালিটি অপেক্ষা করছে, আরো অনেক ভয়াবহ বাস্তবতা। আরেকটা লিগ্যাল, আমি একটু রতন ভাইয়ের কথা শুনে আসতে চাই, লিগ্যাল বিষয়টা। জি প্লিজ। একটা ছোট্ট জিনিস হচ্ছে, আমাদের যে আরপিও, ওইখানে একটা আর্টিকেল আছে যে কোন একটা রাজনৈতিক দল, নিবন্ধিত দল যদি পরপর 2টি নির্বাচনে অংশ না নেয়, আচ্ছা, তাহলে তাদের রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যেতে পারে। এটি আমরা আগেও শুনেছি, আইনে একটা বাধ্যবাধকতা। ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। রতন ভাই, আমরা কিছুটা র‍্যাপ আপ করে নিয়ে আসতে চাইছি আলোচনাটিকে। যেমন আমরা গত কিছুদিন ধরে দেখছি যে দুটি বাসের পাল্লাপাল্লি করতে গিয়ে বাসের চাপায় যাত্রীর প্রাণ যাচ্ছে, আর রাজনীতিতে দেখছি দুটি দলের চাপায় জনগণের এবং গণতন্ত্রের প্রাণ যাচ্ছে। ফলে এটার হাত থেকে কি দেশটাকে আমরা মুক্ত করতে চাই? শুধু উন্নয়ন দিয়ে যে দেশের কি হয়, গণতন্ত্র না থাকলে, তার সর্বশেষ উদাহরণ মালয়েশিয়া দেখালো। যার বিরুদ্ধে সডমির অভিযোগ তোলা হয়েছিল, যাকে 98 সাল থেকে জেলখানায় রাখা হয়েছিল, আজকে তার হাত ধরে আবার ক্ষমতায় আসতে হয়। তার মানে নৈতিকতাটার কত বড় অবনমন ঘটেছে। টুইন টাওয়ার অনেক উপরে উঠেছে, কিন্তু নৈতিকতাটা কত নিচে নেমেছে মালয়েশিয়া, তার একটা বড় দৃষ্টান্ত। আমরা কি দেখলাম তার বাসায় পুলিশ তল্লাশি, না সেটা হলো রাজ্জাক যে ক্ষমতা ছিলেন, ক্ষমতা হারানোর পরেই তার বিরুদ্ধে দুর্নীতি এবং তার বাড়িতে পুলিশ যাচ্ছে। ক্ষমতায় থাকলে তিনি নীতিবান, ক্ষমতা হারালে দুর্নীতিপরায়ণ। এই যে একটা মানসিক জগৎ তৈরি হয়ে যাচ্ছে, এর ফল কি আমাদের জাতির জন্য খুব ভালো হবে? আমাদের জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, মাথায় আয় বাড়ছে, আর সংস্কৃতিতে গণতন্ত্র যদি নামতে থাকে, মালয়েশিয়ার উদাহরণকে তো পজিটিভলি ইন্টারপ্রেট করে সবাই পজিটিভলি, কিন্তু গণতন্ত্রে দেখেন, রাজনীতিতে দেখেন, আমরা যে জন্য বলছি লেভেল প্লেইং ফিল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট লেভেল প্লেইং ফিল্ড উইদাউট নিউট্রালিটি অফ দ্য আম্পায়ার, তা যদি হয় খেলার মাঠে খেলাটা ভালো হবে না। ফিল্ড লেভেলই থাকলো কিন্তু আম্পায়ারের নিউট্রালিটি থাকলো। আম্পায়ারটাকে নির্বাচন কমিশনকে যদি বলি, তাহলে নির্বাচন কমিশনের একটা প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের পক্ষে কি নিরপেক্ষ হওয়া সম্ভব? আমরা বলতে চাই নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ হওয়া ছাড়া আর কি হওয়া সম্ভব? আর কিছু নির্বাচন কমিশনের সব কাজ ভালো করেন, শুধু নির্বাচনটা ছাড়া। তাহলে সেই নির্বাচন কমিশনকে আমি কি কাজ করব? মূল কাজই নির্বাচনটিকে নিরপেক্ষভাবে করা। আচ্ছা, তো আমরা এই জন্য মনে করি যে এই যে আইন যেটা নিজের গতিতে চলে বলা হয়, কিন্তু আসলে আইন যে কিসের ইশারায় চলে, ওই জায়গায় বলি যে যদি গণতন্ত্রের লক্ষ্যে আইনটা চলে, আর যদি এই আতঙ্ক থেকে মুক্ত হতে পারে যে সেফ এক্সিট, এটা যদি থাকে সবার, যে আমি ক্ষমতা হারালাম তো সব হারালাম, এই আতঙ্ক থেকে যদি কেউ মুক্ত হতে পারে, আর ক্ষমতা বঞ্চিত হলাম তো আমার জীবনের সব শেষ হয়ে গেল, এখান থেকে যদি মানুষ মুক্ত হতে পারে দলগুলো, তাহলে আমাদের দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হতে পারে। আমরা সেই জন্য মনে করি, একটা জিনিস বলে আমি একটু শেষ করি, সংখ্যানুপাতিক নির্বাচনটা আমরা এই জন্য খুব বলেছিলাম। আর একটা বলেছিলাম, মানুষের মর্যাদার জায়গাটাকে একটু আমরা আফোল্ড করতে চাই, না ভোটের বিধানটা থাকা উচিত, যে আমি পছন্দ করি না ফলে আমি না ভোট দিয়ে আসলাম। এখন আমি পছন্দ করি না মানে আমার ভোট তো কেউ দিয়ে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্স আরো কমে যাবে না ভোট থাকলে। কিন্তু তাহলে বুঝবে, যারা ক্ষমতা আছে তারা বুঝবে নায়ের শক্তি আছে, না বলার যে একটা শক্তি আছে, তারা বুঝবে যে অন্তত 30% মানুষ না বলেছে। তাহলে এখন তো মনেই করে না যে না, 18% ভোট পেয়েও তো রাষ্ট্রপতি চলে যাবে। সবার কাছে খুব সংক্ষেপে আরেকবার 1-2 মিনিটের জন্য যাব, তার আগে কাফি কামাল এবং শাহনাজ রুমা, আপনাদেরও সবশেষে কিছু সমাপনী থাকলে বক্তব্য বলতে পারেন। কে বলবেন?
জামিল আহমেদ, ধন্যবাদ। সবশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনগুলোতে আমরা দেখি সহিংসতার ক্ষেত্রে অধিকাংশ সময় সমর্থকরা জড়িয়ে পড়েন। আমি আসলে জানি না বা বলতেও চাই না যে যারা হাইকমান্ড থাকে তাদের কাছ থেকে আসলে এরকম নির্দেশনা থাকে কিনা বা তারা জানেন কিনা। আমার কাছে যেটি মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই আসলে তাদের অজান্তেও অনেক সময় সহিংসতা ঘটে পড়ে। যেমন সমর্থকরা দুই দলের তারা আছেন, যেমন এবারের কথাই বলছিলাম, আমি অনেক সমর্থকদের সাথে কথা বলছিলাম, একজন বলছিলেন যে আমার এলাকায় এসে অন্য এক প্রার্থী জিতে যাবেন বা আমার এলাকায় এসে অন্য সমর্থকরা মিছিল করবেন, মিটিং করবেন, এটি তো আমার জন্যই একটি মানে মানহানির মতো একটি বিষয় যে আমার এলাকায় এসে তারা মিছিল করছেন, তাদের প্রার্থী জিতছে। এই যে সমর্থকদের মধ্যে আমরা একটা সহিংসতার জায়গা তৈরি করছি, তাদেরকে আমরা কেন একটা নির্বাচনে হেরে গেলে একজন প্রার্থী সমর্থকরা ভাঙচুর করছে, এটি কি আসলে হাইকমান্ড থেকে আসার মতো কথা না। কিন্তু সবসময় আমরা দেখি যে সমর্থকদের জায়গায় তাদের তো একটা আচরণবিধি বলি আমরা, মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি, সেই জায়গায় একটা সংকট আছে। সেই সংকটটি আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? এটি আপনার মন্তব্য, প্রশ্ন। কাফি কামাল কিছু বলবেন শেষে? গণতন্ত্রের কথা যদি আপনি বলেন, গণতন্ত্র হচ্ছে একটি মার্বেল পাথরের মতো, যে পাথরটা কেটে একটা সুন্দর মূর্তি বানাতে চাই। এক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত হচ্ছে সতর্ক থাকতে হবে। আমার একটি ভুল আঘাতের কারণে এই পাথরটি কোনো একটা অংশ ভেঙে যেতে পারে, তাতে আমি একটা সুন্দর মূর্তি করতে পারবো না। আর যদি এমনটা হয়, গণতন্ত্রকে যদি আমি মাটির সাথে তুলনা করি, যে মাটি দিয়ে আমি হচ্ছে একটা পুতুল বানাতে পারি, যে পুতুলটা আমার মনের ইচ্ছা মতো বানাতে পারবো, যেখানে কোনো ভাঙচুরের কোনো বিষয় থাকবে না, যেখানে খুঁত থাকবে না, আমার যেটা মন চায় সেরকম করে আমি বানাবো। এমন যদি হয়, তাহলে সেই গণতন্ত্র, আমার বিশ্বাস এবং আমার মতে তরুণদের বিশ্বাস, এই গণতন্ত্র তরুণদের জন্য, আগামী দিনের জন্য, বাংলাদেশের জন্য সুন্দর কোনো কিছু আনতে পারে না। এজন্য আমি তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, গণমাধ্যম কর্মী হিসেবেও বলতে চাই, শেষ পর্যন্ত সরকারের দায়িত্ব, যারা সরকারে থাকেন তাদেরকেই উদ্যোগী হতে হবে। তাদেরকে উদ্যোগী হয়ে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রটা বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, বিকশিত করতে হবে। এই দায়িত্ব সবার। এমনকি এই দায়িত্ব শুধু রাজনৈতিক দলগুলোর নয়, সরকার বা বিরোধী দলেরও নয়, এটা ভোটারদেরও উদ্যোগী হয়ে সাহস নিয়ে তাকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং গণতন্ত্র চর্চা তার অবদান রাখতে হবে। ধন্যবাদ কাফি কামাল, শাহনাজ, রুমা দুজনকেই, যারা অনেকক্ষণ থেকে আপনাদের মতামতগুলো জানালেন, আমাদের দুই সাংবাদিক বন্ধু। আমরা শেষে এক রাউন্ড খুব সংক্ষেপে 1-2 মিনিট করে একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাই। আলিম ভাই, আপনি যদি বলেন। ধন্যবাদ। আমরা আসলে এই যে একটা আলোচনা সবার মুখ থেকে ফুটে উঠেছে, যেটা যে আমরা ইসিকে আরও শক্তিশালী করতে হবে, এটা সবাই মোটামুটিভাবে বলেছেন। কিভাবে? এটা একটা প্রশ্ন। এটার কিছু রাস্তা আছে। যেমন ধরুন, আমাদের ইলেকশন কমিশনের রেগুলেশন প্রণয়ন করার ক্ষমতা আছে অ্যাজ পার আর্টিকেল 7 অব দ্য আরপিও। কিন্তু ইলেকশন কমিশনের যেটা সমস্যা, ধরেন যে একটা আইন যখন তৈরি করলো, যেমন আমি যদি পুরনো জায়গায় ফিরে যাই, 2008 সালে নির্বাচনের পরে তখনকার যে কমিশন ছিল শামসুল হুদা সাহেবের নেতৃত্বে, ওনারা কিছু রিফর্ম প্রস্তাব করে সরকারের কাছে পাঠিয়েছিলেন। যেমন এই যে ডেলিমিটেশন নিয়ে একটা খসড়া আইন করেছিলেন, ইলেকশন কমিশনার নিয়োগ নিয়ে একটা আইন করেছিলেন, বা আরপিওতে কিছু সংশোধনের কথা বলে ওনারা ল মিনিস্ট্রিতে পাঠিয়েছিলেন। কিন্তু ওগুলোর আলোর মুখ দেখা নাই। এর মানে হচ্ছে যে ইলেকশন কমিশন যেটা চাচ্ছে সেই জিনিসটা হচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা আসলে করণীয়, আইনে একটা চেঞ্জ আনতে হবে। যেমন অস্ট্রেলিয়াতে যেটা হয়, অস্ট্রেলিয়াতে একটা পার্লামেন্টারি কমিটি আছে অন ইলেকশন ইস্যুস, ইলেকশন কমিশন যাই বলে না কেন আমরা। ইলেকশন কমিশন যখন আইন প্রস্তাব করে রিভাইজ করে সরকারের কাছে পাঠায়, তখন ওটা চলে যায় ওই কনসার্ন কমিটিতে, এবং ওই কমিটি ইলেকশন কমিশন লোকদেরকে ডাকে, তাদের কাছ থেকে শুনে যে কেন আপনারা এটা চাচ্ছেন, হোয়াট ইজ ইউর জাস্টিফিকেশন। একটা উন্নত প্র্যাকটিস কতগুলো আছে সেখানে আমরা নিতে পারি। তারা ইলেকশন কমিশন প্রস্তাব করেছেন যে কাজে ইলেকশন কমিশনের বক্তব্য শুনে, এবং ইলেকশন কমিশনের সঙ্গে কোনোভাবে ঐক্যমত্য ছাড়া তাদের কোনো প্রস্তাব তারা বাতিল করে না। তারা এতটাই শক্তিশালী। আরেকটা যেটা আপনি একটু আগে বলেছেন যে প্রাতিষ্ঠানিকীকরণের দিকে আস্তে আস্তে যাওয়ার, এবং এটার জন্য আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ইলেকশন কমিশন নিয়োগের জন্য কোনো আইন নাই, কোনো আইন নাই। আমাদের সংবিধানে খুব পরিষ্কার করে একটা আইনের কথা বলা আছে, কিন্তু এখন পর্যন্ত এই স্বাধীনতার 46 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ইলেকশন কমিশন নিয়োগের জন্য আইন নাই। এইগুলোকে আপনি মনে করছেন যে প্রাতিষ্ঠানিককরণ করি সব মিলিয়ে, তাহলে হয়তো আমরা প্রাতিষ্ঠানিকীকরণ শব্দটিকে ভাঙলে এগুলো আসে আর কি, এগুলো করা উচিত। রাজিকুজ্জামান রতন ভাই,
শেষের দিকে কিছু আসলে আমাদের একটা জিনিস বিবেচনা করা হচ্ছে, সরকার যাবে সরকার আসবে, কিন্তু জনগণ তো স্থায়ী। জনগণ কোন চেতনা নিয়ে থাকবে? আমাদের দেশে যদি বলি 33% জনগোষ্ঠী হচ্ছে 15 বছরের নিচে, তারা তো আরও 60 বছর বাঁচবে। আচ্ছা, তাহলে এই মানুষগুলোর সামনে, এই বাচ্চাদের সামনে কোন দৃষ্টান্ত আমরা তৈরি করব? আমাদের সেই জন্য বলছি যে নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। শুধু নির্বাচন নিয়ে যেন কথা না বলি, গণতান্ত্রিক চর্চাটা এবং মূল্যবোধটা যেন আমরা সেগুলিও যাতে ইনক্লুসিভ আলোচনায় থাকে, এই একটা চ্যালেঞ্জ আছে। শ্যামলদা, আপনি যদি কিছু যোগ করেন, স্যার কি শেষ না, করেন? আমরা তো আসলে এই পুরো আলোচনাটি করলাম খালি নির্বাচন নিয়ে। আমার মনে হয় শুধু নির্বাচন বাংলাদেশে, একটা জিনিস একটু করে বললেন যে সেটা একমাত্র গণতন্ত্রের নিয়ামক না, এটা একটা কথা। আর দ্বিতীয়ত, শুধু নির্বাচন কখনোই ভালো হবে না যদি তার আশেপাশের অন্যান্য ইনস্টিটিউশনালগুলো প্রপারলি, যেমন আমরা সব গুলিয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে। সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, এগুলো মিলে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে এককভাবে শুধু মনে করেন যে একটা নির্বাচন খুব হলেই যে একটা না না না, নির্বাচনটাকে আমরা সুষ্ঠু করার জন্য যেটি কিছুটা আলিম ভাই এই করেছেন, যে আমাদের ইনস্টিটিউশনাল বিল্ড আপ তো হয়নি। সেটি এই চ্যালেঞ্জটি আছে স্যার, নির্বাচনের প্রধান অন্তরায়। একদমই লাস্ট আচ্ছা, মিনিট স্যার। আমি খুব সংক্ষেপে বলতে চাই। স্যার, দেখুন, আর কয়েক মাস পরেই জাতীয় সংসদের নির্বাচন। সমস্ত জাতি ভীষণ আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে সেই দিকে। তারা কিছুতেই সেই 2014 সালের একটা প্রহসনমূলক নির্বাচন বা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, যে নামেই ডাকুন না কেন, সেটা চায় না। এবং সেইটাকে জাতিকে তো আপনারা মানে কেউ হতাশ না করেন। এবং আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের কথা বলি সবসময়, কথায় বার্তায়। ধন্যবাদ মুফাজ্জল করিম। গণতন্ত্রের ব্যাপারটা ছিল সেই সবচেয়ে বেশি। দিকটিতে নিয়ে আসতে হবে। সব অর্জন আমাদের বিনষ্ট হয়ে যাবে যদি সেটি যাতে না হয়, এই আশাবাদ আমরা রাখতে চাই। ডক্টর আব্দুল আলিম, মুফাজ্জল করিম, শ্যামল দত্ত এবং রাজিকুজ্জামান রতন, চারজনকে ধন্যবাদ। এবং আমাদের স্টুডিওতে যে দুই ভাই বোন ছিলেন তাদেরকেও, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আজকের বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, এই আশাবাদ জানিয়ে আজ রাতে এখানে শেষ করছি।